আচ্ছা, প্রথমে আগের দিন পড়াশোনায় যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নাও ফার্স্ট। আগের দিন যেটা পড়িয়েছিলাম দেখেছিলে? ভিডিও ভিডিও তো পাঠিয়ে দিয়েছিলাম। আজকে থাকছে। আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? আচ্ছা, চল তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা দেখো, আমি মানে লাস্ট ক্লাসে তো বলেইছিলাম, এবং ফার্স্ট ক্লাসেও বলেছিলাম যেখানে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হয়েছিল, যে যখন তুমি কোনো একটা স্পেক্ট্রা দেখো, সেই স্পেক্ট্রার কোন কোন অ্যাসপেক্ট গুলো নিয়ে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। আমরা বলেছিলাম যে তিনটে জিনিস নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। প্রথমটা হচ্ছে পজিশন অফ দ্য পিক, অর্থাৎ কোন কোন ফ্রিকোয়েন্সি বা কোন কোন ওয়েভ লেন্থ বা কোন কোন ওয়েভ নাম্বারে ট্রানজিশনটা ঘটছে, সেটা একটা। সেকেন্ডলি দেখেছিলাম যদি অনেকগুলো স্পেকট্রাল লাইন বা স্পেকট্রাল ব্যান্ড দেখতে পাওয়া যায়, তাদের হাইট গুলো বিভিন্ন, অর্থাৎ রিলেটিভ হাইট যেটাকে বলা হয় রিলেটিভ ইন্টেন্সিটি, সেইটা। আর থার্ড যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের স্পেকট্রা কিন্তু দেখো, কিছু কিছু স্পেকট্রা হচ্ছে শার্প বেশ, আর কিছু কিছু স্পেকট্রা বেশ ব্রড। তাহলে সেই ব্রডেনিংটা বা উইথ অফ এ স্পেকট্রা, সেটা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা একটা স্পেকট্রার জন্য আমাদের দেখতে হবে। আচ্ছা, এবারে আগের যে দুটো অ্যাসপেক্ট, যে কোন কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটছে বা রিলেটিভ ইন্টেন্সিটি কি, তার জন্য যে রেসপন্সিবল ফ্যাক্টরস গুলো, সেটা জেনারেল ওয়েতে আমরা আগের ক্লাসে বলেছি। জেনারেল ওয়েতে মানে কোনো হয়তো স্পেসিফিক স্পেকট্রোস্কোপিকে উল্লেখ না করে যে সমস্ত স্পেকট্রোস্কোপির জন্য এটা কেমন হচ্ছে, রোটেশনের ক্ষেত্রে কেমন, ভাইব্রেশনের ক্ষেত্রে কেমন, ইলেকট্রনিকের ক্ষেত্রে কেমন, ইত্যাদি ইত্যাদি। এবং তোমার রিলেটিভ ইন্টেন্সিটিটা, সেটাকে তিনটে ফ্যাক্টরের উপরে নির্ভর করে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন অ্যান্ড পাথ লেন্থ, যেটা ল্যাম্বার্ট-পিয়ার্স ল থেকে যাচ্ছিল। সেকেন্ডলি ছিল হচ্ছে যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে তার রিলেটিভ পপুলেশনের উপরে। আর থার্ড ছিল হচ্ছে রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি, যেটা ফেরমি গোল্ডেন রুল থেকে ঠিক হচ্ছে। এই পর্যন্ত আমরা আগের কাছে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনাটা হবে হচ্ছে ব্রডেনিং অফ এ স্পেকট্রা বা উইথ অফ এ স্পেকট্রা, সেইটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। তো দেখো, when we look at a spectral line, we notice the line is not sharp enough, but it has a width. This is known as broadening of the spectrum. তোমাদের এখন মানে ঠিকঠাক স্পেকট্রা বইয়ে তুমি জাস্ট দেখেছো, আর একটা হচ্ছে অর্গানিকের একটা প্র্যাকটিক্যাল হয় তোমাদের, যেখানে আইআর স্পেকট্রা আর মনে হয় এনএমআর স্পেকট্রা, এই দুটো স্পেকট্রা তোমাদের দিয়ে দেয়, সেখান থেকে মলিকুলটাকে আইডেন্টিফাই করতে বলে। সেইখানে তুমি দেখেছো যে যখন আইআর স্পেকট্রা দেখো তখন স্পেকট্রাটা এক রকমের দেখতে, যখন এনএমআর দেখো তখন স্পেকট্রাটা আরেক রকমের দেখে। এনএমআর এর ক্ষেত্রে তুমি মূলত খুব শার্প লাইন দেখতে পাও, আর আইআর এর ক্ষেত্রে তুমি সেরকম শার্প লাইন পাও না, একটা ব্রডেনিং তুমি দেখতে পাও। আর যখন তুমি ইনঅর্গানিকের কালার নিয়ে কথাবার্তা বলো, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি তার পরবর্তী জায়গাগুলোতে, সেইখানে দেখবে প্রচুর ইলেকট্রনিক স্পেকট্রা তার ছবি দেওয়া থাকে, যে ইলেকট্রনিক স্পেকট্রাগুলো ঠিকঠাক করে দেখো, দেখবে সেটা ব্রড স্পেকট্রা, মানে বেশ বেশ উইথ আছে আর কি। তাহলে এমনি দেখো, আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরিতে তো শুধুমাত্র ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিছুটা স্পেকট্রোস্কোপি করা হয়, যেখানে যে তুমি খুব বেশি স্পেকট্রা টানো, মানে ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করছো সেরকম না। একমাত্র যদি ওই ল্যাম্বডা ম্যাক্স বের করার জন্য অ্যাবজর্বেন্ট ভার্সেস ওয়েভ লেন্থ সেরকম প্লটটা যদি কেউ করায় তো ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সেই স্পেকট্রা যে তুমি তৈরি করছো সেটা স্কোপ খুব কম। কিন্তু রিসার্চ ল্যাবরেটরিতে যখন যাবে, খুব ভালো জায়গায় পড়াশোনা করলে মাস্টার ডিগ্রি তো হয় যে তোমাকে কিছু কিছু স্পেকট্রা নিজে হাতে করতে হতে পারে। তো এখন আমাদের যেটা সেটা হচ্ছে তোমাকে ওই যে ছবি টবিগুলো বইয়ে যদি দেখতে পাও, অর্গানিক স্পেকট্রোস্কোপি তো খুব ডিটেলে থাকে, সেখানে প্রতি ছবি তুমি দেখতে পাবে। আর ফিজিক্যালে
যে স্পেকট্রোস্কোপির বইপত্র পড়ো সেখানে তুমি ছবি দেখতে পাবে। এই ছবিতে তুমি দেখতে পাবে যে কিছু কিছু স্পেকট্রা, যেমন আমি ফর এক্সাম্পল এনএমআর তো তোমরা দেখেছো। এনএমআর এর ক্ষেত্রে দেখবে বেশ শার্প লাইন থাকে। আবার মাইক্রোওয়েভ বা আইআর স্পেকট্রা বা ইলেকট্রনিক স্পেকট্রা যদি দেখো তাহলে সেখানে দেখো সেটা বেশ ব্রড হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে উইথটা, সেই উইথটা তার মানে কারণটা কি, বা উইথটা কোথা থেকে অরিজিনেট করছে, বা কোন স্পেকট্রোস্কোপি উইথটা কেমন হবে, এইটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমি এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেখো এই ছবিতে একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আছে, এবং তুমি খেয়াল করে দেখো যে একদম টপের দিকে স্পেকট্রাটা যথেষ্ট শার্প, আর যখন নিচের দিকে চলে আসছে, যখন ইন্টেন্সিটি খুব কম, তখন স্পেকট্রাটা হচ্ছে অনেক ব্রড। তাহলে উইথ আমি কোন পার্টটাকে ধরবো? উইথ ধরার নর্মাল রাস্তাটা হচ্ছে যে হাফ অফ ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, যেটা মানে এই যে হাইটটা যেটা, এটা হচ্ছে আই ম্যাক্স, এই আই ম্যাক্সের অর্ধেক যেটা এখানে, সেখানে যে করসপন্ডিং উইথটা, সেটাকেই হচ্ছে উইথ অফ এ স্পেকট্রাল লাইন ধরা হয়। হ্যাঁ, তো যখন তুমি উইথটা বলবে তখন তোমার হাফ হাইটে তোমাকে উইথটাকে দেখতে হয়। ঠিক আছে? তা ডেল্টা নিউ ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য উইথ। দেখো এই যে ডেল্টা নিউটা যেটা বলছে, সেটা হচ্ছে তোমার উইথ অ্যাট আই ম্যাক্স বাই 2, সেটাকে তোমার ধরতে হয়। মানে এই যে উইথ অফ স্পেকট্রা যখন তুমি দেখছো, এটা বেসিক্যালি দেখতে হবে উইথ হোয়েন আইটা হচ্ছে আই ম্যাক্স বাই 2, সেইখানেই কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি উইথটা দেখতে হবে। আর এই পিকটা এক্স্যাক্টলি যে ফ্রিকোয়েন্সিতে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নিউ জিরো হতো, অর্থাৎ এর মাঝখানটা, ডেল্টা নিউ বাই নিউ জিরো, এটা করে রিলেটিভ উইথ। আসলে দেখবে যে অ্যাবসলিউট উইথের বদলে রিলেটিভ উইথটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এটা আমি পরে তোমাকে দেখাবো যে রিলেটিভ উইথটাই কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন এনএমআর এর ক্ষেত্রে ভার্সেস ইলেকট্রনিক স্পেকট্রা যখন তুমি দেখবে, যদি অ্যাবসলিউট উইথ তুমি কনসিডার করো, অ্যাবসলিউট উইথটা হচ্ছে তোমার মানে এক রকমের ব্যাপার আর কি, কিন্তু রিলেটিভ উইথটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা আমি তোমাদের দেখো, মানে মানে এনএমআর এর ক্ষেত্রে ফর এক্সাম্পল যদি আমি বলি, অ্যাবসলিউট উইথটা অনেক অনেক কম, রিলেটিভ উইথটা অনেক অনেক বেশি হয়ে যায়। সেই জন্য সেখানে তোমাকে প্রচন্ড মানে কনসাস থাকতে হয়। আর ইলেকট্রনিক স্পেকট্রাতে অ্যাবসলিউট উইথটা অনেক বেশি, কিন্তু রিলেটিভ উইথটা অনেক কম হয়ে যাচ্ছে বলে সেখানে তোমার অত বেশি বদার না হলেও চলবে। তোমার স্পেকট্রাল লাইনগুলোকে ঠিকঠাক করে দেখতে, বা কোন পজিশনে অ্যাকচুয়ালি পিকটা, সেটা বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আমি পরে তোমাকে এক্সাম্পল হিসেবে দেখাবো যে কেন এটা হচ্ছে। আচ্ছা, এবারে অ্যানালিসিস করে দেখা গেছে যে এই যে ব্রডেনিং বা উইথটা পাওয়া যায় না, তার অরিজিন মূলত তিনটে, এবং তার মতো করে তার নাম হয়। একটাকে বলা হয় কলিশনাল ব্রডেনিং, একটাকে বলা হচ্ছে ডবলার ব্রডেনিং, আর হচ্ছে আনসার্টেনিটি ব্রডেনিং। ওই আনসার্টেনিটি, শুধুমাত্র আনসার্টেনিটি ব্রডেনিংটার জন্যই যে উইথটা, তাকে বলে ন্যাচারাল উইথ। আমরা দেখবো যে কলিশনাল ব্রডেনিং বা ডবলার ব্রডেনিংটা তুমি চাইলে ওটাকে জিরো করতে পারো, কিন্তু আনসার্টেনিটি ব্রডেনিং, আনসার্টেনিটি প্রিন্সিপালটা একটা ইন্ট্রিনজিক প্রপার্টি, সেই আনসার্টেনিটি ব্রডেনিংটা তুমি রিডিউসেস টু জিরো কখনো করতে পারবে না। তা যদি কলিশনাল ব্রডেনিং এবং ডবলার ব্রডেনিংটা তুমি ভ্যানিশ করিয়ে দাও, তাহলে যে ব্রডেনিংটা পড়ে থাকবে সেটা হচ্ছে আনসার্টেনিটি ব্রডেনিং, যাকে বলা হচ্ছে ন্যাচারাল উইথ। এই ন্যাচারাল উইথটা তোমার থাকবেই থাকবে। হাউএভার স্যার, একটা স্পেকট্রার মধ্যে কিন্তু তোমার একটা মিনিমাম উইথ, যেটা আনসার্টেনিটি উইথ, হ্যাঁ, যেটাকে বলে ন্যাচারাল উইথ, সেটাকে তোমার থাকবেই থাকবে। ঠিক আছে? তাহলে এবারে প্রত্যেকটা ব্রডেনিং নিয়ে আমাকে জাস্ট ব্রিফলি একটু ডিসকাস করতে হবে। দেখো, বিএসসি লেভেলে এই কলিশনাল ব্রডেনিং বা ডবলের ব্রডেনিং যে অ্যানালিসিসগুলো আমি করবো, অতটা নেই। ব্যানুয়ালের বইয়ে তো নেই, মানে এমনি নর্মাল টেক্সট বইকে দেখবে অতটা তোমার নেই, কিন্তু মানে একটুখানি ডিটেলে জেনে রাখা দরকার। পরে যখন এমএসসি বা ইত্যাদি লেভেলের স্পেকটা পড়বে, তখন অনেক সময় লাইন শেপ নিয়ে কথাবার্তা বলে। একটা স্পেকটা দেখো, এই যে স্পেক কাটে যে শেপটা, মানে কিছুটা গাউসিয়ান টাইপের একটা ব্যাপার আছে আর কি। তাহলে এই যে এই শেপটা কেন এরকম দেখতে, এই জিনিসগুলো তো একটু বোঝার দরকার পড়ে। তাহলে এইগুলো পুরোটাই আসে হচ্ছে কলিশনাল ব্রডেনিং বা ডবলার ব্রডেনিং এর ডিটেল অ্যানালিসিস আর কি, সেই জায়গাতে। ঠিক আছে? আর আনসার্টেনিটি ব্রডেনিং সর্বত্র পড়ানো হয়। আনসার্টেনিটি ব্রডেনিং কোয়ান্টাম মেকানিক্সের কনটেক্সটে পড়ানো হয়, মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তার যে বিভিন্ন কনসিকোয়েন্সেস, সেখান থেকে আনসার্টেনিটি ব্রডেনিং পড়ানো হয়। আর স্পেকট্রোস্কোপিতে তো আনসার্টেনিটি ব্রডেনিং পড়ানো হয়ই। আর কলিশনাল ব্রডেনিং, ডবলার ব্রডেনিংটা সাডেনলি তোমাদের পড়তে হবে, কিন্তু
হয়তো বিএসসি লেভেলে অতটা ডিটেলে করতে হয় না, কোয়ালিটিভলি জানলেই হবে, কোনো এক্সপ্রেশন টেক্সপ্রেশন দরকার পড়ে না। কিন্তু একটা সেমি এমএসসি লেভেলে যদি তুমি দেখো তাহলে একটু এক্সপ্রেশন ওয়াইজ যদি তুমি বলো তাহলে না এই ছবিটা, এই যে স্পেকটার শেপটা কেন এরকম দেখতে আর কি, সে সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা পেবে। তো চলো কলিশনাল বন্ডিং নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, দিস অ্যারাইজেস ডিউ টু কলিশন অফ দ্য মলিকুল উইথ আদার মলিকুলস অর উইথ দ্য সলভেন্ট। মানে ব্যাপারটা দেখো যে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স করি, কোয়ান্টাম মেকানিক্স মূলত একটা আইসোলেটেড মলিকুল নিয়ে করা হয়, কিন্তু বাস্তবে তো মলিকুলটা আইসোলেটেড থাকে না ইউজুয়ালি। তুমি তোমার নর্মাল অর্ডিনারি ল্যাবরেটরিতে যে সমস্ত প্রসেস টসেসগুলো করছো সেখানে দেখবে যে মলিকুলটা স্পেক্ট্রা তুমি দেখতে চাইছো সেটা তো আইসোলেটেড নয়। ধরো তুমি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ব্রোমোকেশাল গ্রিন ইন্ডিকেটর দিয়েছো বাপারে, সেইটা এই যে বা পারডাইসালফেট আয়োডাইড কাইনেটিক্স আয়োডিন, যারা কালার অ্যাবজর্বিং স্পিসিস বা লাইট অ্যাবজর্বিং স্পিসিস তাদেরকে তুমি কখনই ফ্রি অবস্থায় নিচ্ছ না। সলিউশন ফেজে নিলে সাটেনলি সেই আরও অনেক সলিড মলিকুলস থাকছে বা তার সাথে সলভেন্ট তো থাকছেই, সেখানে সলিড সলিড সলভেন্ট সলভেন্ট ধাক্কা ধাক্কি এটা খুব অবশ্যম্ভাবী একটা ব্যাপার। ইভেন একটা গ্যাস ফেজে যদি তুমি নাও, সেখানেও যেটা তুমি দেখবে যে যদি প্রেশার সাফিসিয়েন্টলি বেশি হয় তাহলে গ্যাস মলিকুলগুলো কিন্তু একে অপরের সাথে কোলাইড করে। সেখানেও কিন্তু তুমি যে একদম একটা আইসোলেটেড মলিকুল নিয়ে কথা বলছো সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর সলিড ফেজে হয়তো সিচুয়েশনটা একটুখানি অন্যরকম। সলিড ফেজে হচ্ছে তোমার মলিকুলগুলো নড়াচড়া ইত্যাদি ইত্যাদি করতে পারছে না, সেই জন্য তাদের যে একটা কন্টিনিউয়ালি ধাক্কাধাক্কি হচ্ছে এবং ধাক্কাধাক্কির জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে সেটা হয় না, কিন্তু ইন্টারাকশন থাকে। মানে সলিডের ক্ষেত্রে মলিকুলগুলো আইসোলেটেড না, সলিড মলিকুলগুলোর মধ্যে একটা বন্ডিং আছে বলে তাদের মধ্যে একটা ইন্টারাকশনস আছে, হ্যাঁ, কিন্তু সেই ইন্টারাকশনসটা পাল্টাচ্ছে না কন্টিনিউয়াস। সলিউশন ফেজে বা তোমার গ্যাস ফেজে ধাক্কা হচ্ছে ছাড়ছে, হচ্ছে ছাড়ছে, মানে এই ধরো মানে কলিশন হওয়া আর না হওয়া এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আর কি। আর ধাক্কা হলো আবার সরে গেল, আবার ধাক্কা হলো সরে গেল, আবার ধাক্কা হলো সরে গেল, এরকম করে। কিন্তু সলিডের ক্ষেত্রে ধাক্কা হচ্ছে সরে যাচ্ছে, ধাক্কা হচ্ছে সরে যাচ্ছে, এরকম সিচুয়েশনটা নয়। এক্ষেত্রে একটা স্ট্রং ইন্টারাকশন থাকে এবং যেটা দেখা যায় যে সলিউশন ফেজে এই যে মলিকুলগুলো সাফিসিয়েন্টলি কাছাকাছি থাকে বলে সলিড সলিড বা সলিড সলিড ইন্টারাকশনটা খুব স্ট্রং বা কলিশনটা খুব ফ্রিকোয়েন্টলি হয় আর কি। সেই জন্য কলিশনার বন্ডিংটা হচ্ছে সলিউশন ফেজে হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, বা কলিশনাল বন্ডিংটা হচ্ছে সলিউশন ফেজে মোস্ট ইম্পর্টেন্ট। একটা ডেঞ্জার মানে এখানে ইম্পর্টেন্ট, মানে বন্ডিংটা বেশি হবে। গ্যাস ফেজে সাডেনলি যদি তোমার প্রেশার বেশি হয় তাহলে সাডেনলি কলিশনাল বন্ডিংটা হবে, প্রেশার কম হলে কিন্তু কলিশনাল বন্ডিংটা অনেক কমে যেতে পারে। আর সলিডের ক্ষেত্রে ঠিক ওই রকম ব্রডেনিং বলবো না, কিন্তু এখানে স্ট্রং ইন্টারাকশনের জন্য যেখানে একটা স্পেকট্রাল লাইন পাওয়া যেত সেই স্পেকট্রাল লাইন হলো স্প্লিটিং হয়ে যায়, তুমি অনেকগুলো ক্লোজলি স্পেস লাইন পাবে কিন্তু স্ট্রং ইন্টারাকশন। তাহলে কি হলো, কলিশনাল বন্ডিংটা আসছে কলিশনের জন্য, কলিশনাল বন্ডিংটা পেতে সলিউশন পেজে সবচেয়ে বেশি হবে, গ্যাস ফেজে তারপরে হবে, কারণ গ্যাস ফেজে যদি লো প্রেশার হয় কলিশনাল বন্ডিংটা ভীষণ কমে যাবে, কিন্তু হাই প্রেশার হলে কলিশনাল বন্ডিংটা থাকবে। আর সলিডের সিচুয়েশনটা একদম অন্যরকম, সলিডের ক্ষেত্রে সেইভাবে সেই বন্ডিং বলবে না, কিন্তু স্ট্রং ইন্টারাকশনস অ্যামং দ্য মলিকুলস, তার জন্য তোমার একটা স্পেকট্রাল লাইন বা স্পেকট্রাল ব্যান্ড, অনেকগুলো স্পেকট্রাল লাইন বা ব্যান্ড যেগুলো ক্লোজ ডিসপ্লে তাতে কিন্তু স্প্লিট করে যাবে। এবার এইটাকে একটুখানি ম্যাথামেটিক্যালি বা কোয়ান্টাম মেকানিক্যালি বোঝার চেষ্টা করি। ধরো এম একটা মলিকুল ইন দ্য আইসোলেটেড গেসিয়াস স্টেটে আছে, একটা মলিকুল যেটা আইসোলেটেড গেসিয়াস অবস্থায় তুমি রেখেছো। আচ্ছা, H0 হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর ফর এম। এই এম এর জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে H0, যেটাকে আমি আনপার্টাব হ্যামিল্টনিয়ান বলছি। মানে একটা পার্টারবেশন থিওরি বলে একটা থিওরি আছে, যেখানে না তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা যখন তুমি সলভ করবে তার জন্য একটা আনপার্টাব প্রবলেম বা মডেল প্রবলেম তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? তো সেই মডেল প্রবলেম যেটা, মানে মলিকুলটা তো বাস্তব আইসোলেটেড নয়, তুমি ধরে নিচ্ছ আইসোলেটেড, তাহলে এটাকে বলে মডেল প্রবলেম বা আনপার্টাব প্রবলেম বা আনডিস্টার্ব প্রবলেম। তার জন্য হ্যামিল্টনিয়ানটা H0। আর এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন H0 সাই n0 ইকুয়াল টু En0 সাই n0, ঠিক আছে? এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হলো, এটাকে তুমি সলভ করলে তুমি এনার্জি আইগেন ভ্যালুসগুলো পেয়ে যাবে। মানে সলভ ইট টু গেট এনার্জি আইগেন ভ্যালু, এবং সেই এনার্জি আইগেন ভ্যালুসগুলো কি হচ্ছে না En0 যেগুলো, এগুলো কোনো সময় জিরো অর্ডার এনার্জি বলা হয় বা আনপার্ট অফ এনার্জি বলা হয়, সেগুলো হচ্ছে En0। আচ্ছা, তা যদি হতো তাহলে দেখো একটা
এম এস স্টেটের জন্য একটা স্পেসিফিক এনার্জি আছে, এন এস স্টেটের জন্য একটা স্পেসিফিক এনার্জি আছে। এবার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে এইচ নিউর সঙ্গে সমান করতে হবে, সেইখানে যে ফ্রিকোয়েন্সি পাবো সেটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। তাহলে যখন কোনো কলিশন ছিল না, মলিকুলটা আইসোলেটেড ছিল, তখন যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো, সেটা বেসিক্যালি এন এস স্টেটের এনার্জি মাইনাস এম এস স্টেটের এনার্জি ডিভাইডেড বাই এইচ। এটা নিউ জিরো হচ্ছে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি when there is no collision। আচ্ছা, এবারে আমি এম স্টার মলিকুলটাকে বলছি মলিকুল when it undergoes collision। যখন মলিকুলগুলো কলিশন করবে, সেটা সলিউশন ফেজে তো কলিশন করবি, গ্যাস ফেজে হাই প্রেসারে তারা কলিশন করবে, তখন কি হলো, একটা ইন্টারাকশন চলো, ধাক্কাধাক্কি তো একটা ইন্টারাকশন চলো, তখন হ্যামিল্টনিয়ান অপারেটরটা পাল্টে গেল। তাহলে তখন প্রবলেমটা হলো পার্ট আপ প্রবলেম, মানে আইসোলেটেড থাকলে আনপার্ট আপ, এবারে সলিউশনের মধ্যে থাকলে বা গ্যাস ফেজে থাকলে সেগুলো পার্ট আপ। তাহলে এই পার্ট আপ বা ডিস্টার্ব যে সিস্টেমটা, তার যে হ্যামিল্টনিয়ানটা, সেটা হচ্ছে এইচ লিখছি। আচ্ছা, এই হ্যামিল্টনিয়ানটাকে তুমি লিখতে পারো আনপার্ট আপ হ্যামিল্টনিয়ানের সঙ্গে একটা ইন্টারাকশন। তাহলে এই এইচ প্রাইমটাকে বলা হবে ইন্টারাকশন বা পার্টারবেশন অ্যারাইজেস ডিউ টু কলিশন। তাহলে নতুন যে হ্যামিল্টনিয়ানটা অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম, যেখানে মলিকুল আন্ডারগোজ কলিশন, সেটা হচ্ছে আনপার্ট অফ সিস্টেমের হ্যামিল্টনিয়ান প্লাস একটা পার্টারবেশন, অ্যান্ড দিস পার্টারবেশন অ্যারাইজেস ডিউ টু কলিশন। আচ্ছা, এবারে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখলে, মানে অ্যাকচুয়াল সিস্টেমের জন্য, অর্থাৎ যেখানে মলিকুলটা আমরা কলিশনস আছে, সেটাকে এইচ সাইগেন ইকুয়াল টু ইএন সাইগেন এইটা। এবারে এই পার্টিকুলার প্রবলেমটা পার্টারবেশন থিওরি দিয়ে সলভ করতে পারা যায়। তো সলভ ইট টু গেট দ্য ওয়েভ ফাংশন অ্যান্ড দ্য এনার্জি আইগেন ভ্যালু। এবং এই এনার্জি আইগেন ভ্যালুজ হচ্ছে আনপার্ট আপ অবস্থা যা এনার্জি ছিল তার সঙ্গে একটা কারেকশন থাকবে, সেই কারেকশনটাকেই হচ্ছে সকল একটা পার্টারবেশন থিওরি, সেই পার্টারবেশন থিওরি দিয়ে তোমাকে ধরতে হবে। তার একটা রেসিপি আছে, সেই রেসিপিটা এই পার্টিকুলার কেসে আমি যাচ্ছি না। তাহলে যেটা হচ্ছে যে যখন মলিকুলটা আন্ডারগোজ কলিশন, তখন এনার্জিটা, যখন তোমার কোনো কলিশন ছিল না অর্থাৎ আইসোলেটেড অবস্থায়, তার যে এনার্জি, তার সাথে একটা কারেকশন, সেই কারেকশনটাকে আমি ডেল্টা ই দিয়ে লিখছি, এবং সেই কারেকশনগুলো পার্টারবেশন থিওরি দিয়ে বের করতে পারা যায়। তাহলে কি হলো দেখো, তাহলে এখন যে এনার্জিটা এম এস সেটের যে এনার্জিটা, সেই এনার্জিটা হচ্ছে নর্মালি যে কালো যে লাইনটা মাঝখানে টানা আছে, সেটা হচ্ছে ছিল ইএম জিরো, অর্থাৎ আনপার্ট অফ এনার্জি, তার সঙ্গে একটা উইথ রয়ে গেল, এনার্জিটা একটা উইথ রয়ে গেল, যেটা হচ্ছে ইন্টারাকশনের জন্য আসছে, সেটা আমি এই একটা উইথ দিয়ে লিখেছি, সবুজ লাইন দিয়ে দেখা, সবুজ একটা বর্ডার দিয়ে দেখাচ্ছি। সিমিলারলি এক্সাইটেড স্টেট যেটা এনএস স্টেট, সেখানেও তোমার এনার্জিতে যে কালো যেটা ছিল, সেটা হচ্ছে তোমার আনপার্ট অফ অবস্থার এনার্জি, যেটা ইএম জিরো, সেখানে একটা উইথ থাকছে, সেটা আমি ডেল্টাই, সেটা আমি এখানে লিখলাম, একটা থাকছে। আচ্ছা, এবারে কি হচ্ছে দেখো, যখন তোমার ট্রানজিশনটা ঘটবে, আগে যেমন একটা স্পেসিফিক লাইন আর একটা স্পেসিফিক লাইন, মানে এনার্জিগুলো একদম প্রিসাইজ একদম, সেখানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যে এনার্জি গ্যাপটাও প্রিসাইজ, তাকে এইচ দিয়ে ভাগ করে যে নিউ জিরো হচ্ছে, সেটাও তোমার প্রিসাইজ। তো এই পার্টিকুলার কেসে কি দেখো, এই লোয়ার লেভেলের উপর থেকে আপার লেভেলের নিচে ট্রানজিশন হতে পারে, লোয়ার লেভেলের নিচ থেকে আপার লেভেলের উপরে ট্রানজিশন হতে পারে। আর নর্মালি যখন নিউ জিরো বলতে, তখন এই যে মাঝের লাইনটা থেকে মাঝের লাইনে তোমার ট্রানজিশনটা করছে। তাহলে এখন দেখো যে যে এই যে নিচের লেভেলের উপর থেকে উপর লেভেলের নিচ পর্যন্ত যে ট্রানজিশন, তার এনার্জি গ্যাপটা মিনিমাম, সেখান থেকে ফ্রিকোয়েন্সির একটা মিনিমাম ভ্যালু বেরোবে। আবার লোয়ার এনার্জি লেভেলের নিচ থেকে আপার এনার্জি লেভেল উপরে যদি ট্রানজিশন হয়, তাহলে এনার্জি গ্যাপটা বেশি, তো সেখান থেকে তোমার হায়ার ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করবে। তাহলে এই যে হায়ার এবং লোয়ারের মধ্যে, হ্যাঁ, একটা তোমার গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা তোমার কিন্তু আলটিমেটলি উইথ দিচ্ছে। এবারে আমরা দেখো অ্যাকচুয়াল যেটা ছিল তার রেসপেক্টে, মানে যেটা অ্যাকচুয়াল ছিল আর কি, অ্যাকচুয়াল মানে আমি বলছি যে মডেল প্রবলেম বা আনপার্টার প্রবলেমে যেটা ছিল, যেখানে হওয়ার কথা ছিল, তার রেসপেক্ট এই ফ্রিকোয়েন্সিটা কম, এই ফ্রিকোয়েন্সিটা বেশি। দেখো আমি এইখানে কি ছবিটা এঁকেছিলাম, দেখো এইটা যদি তোমার মানে যখন কলিশন হচ্ছে না, তখন তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি হয়, ফ্রিকোয়েন্সি তার থেকে বাড়তেও পারে, তার থেকে কমতেও পারে। সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে যখন তোমার এই প্রথম যে সিচুয়েশনটা, যেখানে লোয়ার এনার্জি লেভেলের উপর থেকে আপার এনার্জি লেভেলের নিচে ট্রানজিশনটা করছে, সেখানে ফ্রিকোয়েন্সিটা কম হবে। আর তারপরেরটা যখন লোয়ার এনার্জি লেভেলের নিচ থেকে আপার এনার্জি লেভেলের উপরে ট্রানজিশনটা হচ্ছে, তখন ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। ঠিক আছে, তার মানে ওই মাঝখানের রেসপেক্টে তোমার ডান দিকেও যেতে পারে, বাঁ দিকেও যেতে পারে। এবার আমরা নর্মালি এই যেটা যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে মাইনাস তোমার যেটা তুমি মড নিতে, এটা মড নেওয়া উচিত আর কি, হ্যাঁ,
যে ফ্রিকোয়েন্সির ট্রানজিশনটা ঘটছে মাইনার, যদি কলিশন না হতো যে ফ্রিকোয়েন্সির ট্রানজিশনটা ঘটতো তার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা উইথ বলছি। এবং এই যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে যেহেতু কলিশন, সেখানে এইটাই হয়ে গেছে তোমার কলিশনাল উইথ। ঠিক আছে? আচ্ছা, এবার এই কলিশনাল ব্রডেনিং বা কলিশনাল উইথটা ইজ মোস্ট সিগনিফিক্যান্ট ইন লিকুইড ফেজ, যেটাকে আমি বললাম যে তোমার এখানে সলিড সলিড বা সলভেন্ট সলিড কলিশনসটা হওয়াটা মোস্ট ফ্রিকোয়েন্ট। ফর গ্যাস ফেজ collisional broadening is significant when pressure is high, hence this broadening is often called the pressure broadening। হ্যাঁ, গ্যাস ফেজ যখন স্পেকট্রোস্কোপি করবে, প্রেশার বাড়লে কলিশন বেশি হবে, সেটা কলিশনাল ব্রডেনিং বেশি হবে, আর প্রেশার কম হলে কলিশনাল ব্রডেনিং কম হবে, এটাকে অনেক সময় প্রেশার ব্রডেনিং বলা হয়। আর ইন সলিড there will be a splitting of the spectral line due to strong interaction। হ্যাঁ, তোমার একটা স্প্লিটিং হবে, সেখানে আমি বললাম যে সকালে এখানে কলিশন বলবো না, কিন্তু ইন্টারাকশন এতটাই স্ট্রং যে তোমার এখানে একটা সকাল স্পেকট্রাল লাইন বা ব্যান্ড অনেকগুলো ক্লোজলি স্পেস লাইন বা ব্যান্ডে তোমার ভেঙে যাবে। ঠিক আছে? সময় আবার কি এসে হাজির হলো দেখি তোমার। মানে এইটা আমি কোয়ালিটেটিভলি ব্যাপারটাকে বললাম, এবার আমাকে দেখতে হবে যে এই কলিশনাল ব্রডেনিং জন্য স্পেকট্রাল লাইনের শেপটা কেমন হবে। আচ্ছা, কলিশনাল ব্রডেনিং জন্য যে শেপটা হয় সেই শেপটাকে বলা হয় লরেঞ্জিয়ান ইন নেচার। শেপটা হচ্ছে লরেঞ্জিয়ান। আচ্ছা, লরেঞ্জিয়ান ফাংশনটা কি একটুখানি দেখতে হয়। সেটা হচ্ছে যে আমি এই অঙ্কটার করছি না, অঙ্কটা যদি কষা যায় সেই অঙ্কটা একটুখানি কমপ্লিকেটেড অঙ্ক, পার্টারবেশন থিওরি থেকে আসে। কোর্সে যেটা হয় যে ইন্টেন্সিটি অফ দ্য স্পেকট্রাল লাইন আইটা, সেটা ইকুয়াল টু একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট সি ইন্টু 1/ওমেগা 0 মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস 1/টাউ স্কোয়ার। 1/ওমেগা 0 মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস 1/টাউ স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো ওমেগা 0 মানে সবসময় আমি তো আগে ফ্রিকোয়েন্সিতে কথাবার্তা বললাম, তাহলে যদি কোনো কলিশন বা কিছু না হতো তখন ফ্রিকোয়েন্সি যদি নিউ জিরো হতো, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 0টাকে লিখতাম 2π/নিউ 0। আর যখন কলিশনটা হচ্ছে তখন ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা তুমি লিখতে পারো 2π/নিউ। তাহলে এইখানে যে ওমেগা 0 মাইনাস ওমেগা তার স্কোয়ার করা আছে, এখানে ওমেগাটা হচ্ছে 2π/নিউ আর ওমেগা 2π/নিউ। আর এইখানে একটা 1/টাউ স্কোয়ার আছে। টাওটা কি? টাওটা হচ্ছে তোমার দেখো একেবারে টাইম অফ ফ্লাইট বলে। টাইম অফ ফ্লাইট মানে দেখো গ্যাস ফেজ বা লিকুইড ফেজে কি হচ্ছে, এই যে মলিকুলটা তার এখানে আছে, সে এখানে গিয়ে একটা ধাক্কা দিল, তারপরের ধাক্কা এখানে হলো, 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 আবার ফিরে গিয়ে তোমার এখানে ধাক্কা হলো, তারপর ফিরে গিয়ে এখানে ধাক্কা হলো। তাহলে এই যে দুটো ধাক্কার মাঝে সে কতখানি টাইম অন অ্যান অ্যাভারেজ স্পেন্ড করছিল। দেখো এইখান থেকে এইখান থেকে এখানে ধাক্কার মাঝে একটা মানে এইখান থেকে যখন প্রথম ধাক্কাটা দিল, হ্যাঁ, সেখানে একটা সময় গেল। এবার এইখান থেকে যখন এখানে যাচ্ছে তখন আর একটা সময় লাগবে, সেই সময়টা বেশি লাগতে পারে কম লাগতে পারে। তারপরে আবার একটা ধাক্কা হলো, তার সময়টা বেশি লাগতে পারে কম লাগতে পারে। দুটো ধাক্কার মাঝে অন অ্যান অ্যাভারেজ যে সময়টা সে স্পেন্ড করছে তাকে বলে টাইম অফ ফ্লাইট। মানে অ্যাভারেজ টাইম স্পেন্ড ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন তাকে বলে যে টাইম অফ ফ্লাইট। এবং এই ইন্টেন্সিটিটা তোমার এই ফর্মুলা দিয়ে ঠিক হয়, সেটা হচ্ছে I ইকুয়াল টু সি ইন্টু 1/ওমেগা 0 মাইনাস ওমেগা তার স্কোয়ার প্লাস 1/টাউ স্কোয়ার। আর এবারে এইখান থেকে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে ওমেগা 0 মাইনাস ওমেগা তার স্কোয়ারটা একটা নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এটা যদি নন নেগেটিভ কোয়ান্টিটি হয়, তাহলে এই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কখন হবে? যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা 0 হয়। তো যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা 0 অর্থাৎ নিউ ইকুয়াল টু নিউ 0, তখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? মানে ওমেগা 0 আর ওমেগা তুমি সমান করে দাও, এটা হয়ে যাবে সি টাউ স্কোয়ার। এটা হচ্ছে ইন্টেন্সিটির ম্যাক্সিমাম ভ্যালুটা আই ম্যাক্স। ঠিক আছে? এবারে তোমার এই এক্সপ্রেশনে তুমি কি করলে না, এই এক্সপ্রেশনে আমি কি করছি, এই যে এক্সপ্রেশনটা এখান থেকে একটা 1/টাউ স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে I ইকুয়াল টু সি হলো 1/টাউ স্কোয়ার কমন নিয়ে নিলে একবার এটা হয়ে যাচ্ছে ওমেগা 0 মাইনাস ওমেগা ইন্টু টাউ পুরোটা স্কোয়ার, আর এখান থেকে প্লাস 1 হয়ে গেল এটা।
তাহলে এটা এবার এই টাও স্কোয়ারটা উপরে পাঠিয়ে দাও, তাহলে সি টাও স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও স্কোয়ার প্লাস ওয়ান। এবার সি টাও স্কোয়ারটা হচ্ছে অলরেডি বের করেছে আই ম্যাক্স, আইটা হয়ে গেল আই ম্যাক্স ডিভাইডেড বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার প্লাস ওয়ান। এটা তাহলে এই যে বক্স করে যে এক্সপ্রেশনটা আমি লিখলাম, সেখান থেকে পরিষ্কার কি হচ্ছে না, যখন তোমার ওমেগার ওমেগা জিরো সমান, এই যে ওমেগার ওমেগা জিরো সমান, তখন ইন্টেন্সিটি আই ম্যাক্স সেই ম্যাক্সিমাম ভ্যালু। এবারে ওমেগা যখনই ওমেগা জিরো থেকে আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউটা যখনই নিউ জিরো থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা কিছুই না, এটা আমি নিউ যা ওমেগা তাই, শুধু এখানে তোমার 2 পাই একটা ফ্যাক্টর থাকবে। আর তুমি যদি এটা ওমেগা জিরো মাইনাস ওমেগার ফর্মে না লিখে নিউ মাইনাস নিউ জিরো মাইনাস নিউ এর ফর্মে লিখতে, তাহলে কি হতো, একটা 2 পাই ফ্যাক্টর গুণ বা ভাগ হয়ে যেত, আর তো কিছু নয়। তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো, তখনই তোমার ইন্টেন্সিটি ম্যাক্সিমামটা হলো। এবার ওমেগা যখন ওমেগা জিরো থেকে সরে যাচ্ছে, সেটা ডান দিকেই সরে যাক বা বাঁ দিকেই সরে যাক, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা বেরিয়ে যাবে কমেই যাক, যেহেতু এই জিনিসটা তোমার স্কোয়ার হয়ে আছে, ছবিটা সিমেট্রিক হবে। এবং দেখো ওমেগা আদার দেন ওমেগা জিরো হলে কিন্তু আইটা অ্যাকচুয়ালি তোমার কমবে, কিন্তু আইটা বেশি করে তোমার কমবে, ঠিক আছে। তাহলে কমে কি হচ্ছে না, তোমার দেখো যেটা হচ্ছে যে এই যে মানে যখন তোমার এই ওমেগাটা ওমেগা জিরো থেকে অনেক অনেক দূরে চলে যাবে, তখন আইটাতে আস্তে আস্তে জিরোর দিকে যাবে। ছবির নেচারটা হচ্ছে এরকম দেখতে। তাহলে ওমেগা যখন ওমেগা জিরো, তখন তুমি ম্যাক্সিমাম পেলে। এবার ওমেগাটা যখনই ওমেগা জিরো থেকে সরে যাচ্ছে, সেটা ডান দিকে ছিল তো বাম দিকে ছিল, যেটাকে স্কোয়ার দিয়ে আসছে, এক নম্বর সিমেট্রিক হবে। আর ওমেগা যত বাড়বে ভ্যালুটা তত কমবে, কমে হচ্ছে তোমার এই ধরনের ছবিটা তোমার দেখবে। আচ্ছা, এবারে এখান থেকে তোমার তাহলে দেখো এই যে শেপটা, এই যে ছবিটা পেলে না, এই যে ছবিটা, এই ছবিটাকে বলা হয় লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন বলা হয়। এই যে ছবিটা পাওয়া গেল, সেই ছবিটা হচ্ছে লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন, মানে ওমেগা জিরোর অ্যাবাউটে এটা সিমেট্রিক। ওমেগা জিরোতে একটা ম্যাক্সিমাম, তারপর সেটা কমছে এবং সেটা স্লোলি তোমার আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, যখন ওমেগাটা অনেকটা ডেভিয়েটেড হয়ে যাচ্ছে তখন ওমেগা জিরো। আচ্ছা, তাহলে এই ইন্টেন্সিটিটা এই একটা মানে কলিশনাল বডি নিয়ে যে ইন্টেন্সিটি এরকম একটা ফর্মুলা ওবে করে, তাহলে এই যে ফর্মুলাটা হলো সেটাকে লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বলা হয়, এবং করসপন্ডিং ছবির নেচারটা হচ্ছে এরকম হয়ে যায়। আচ্ছা, এবারে উইথটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, যখন আইটা আই ম্যাক্স বাই 2, তখন ওমেগা এবং ওমেগা জিরোর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই বেশি করে তোমার উইথ। এই উইথটা ক্যালকুলেট করার জন্য কি করছে না, হোয়েন আই ইকুয়াল টু আই ম্যাক্স বাই 2, তখন কি হয়ে যাচ্ছে, আই এর জায়গায় আই ম্যাক্স বাই 2 বসিয়ে দিলে, ডান দিকে আই ম্যাক্স বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার স্কোয়ার প্লাস 1 ছিল, তো আই ম্যাক্স কেটে চলে গেল, তাহলে ওমেগা জিরো মাইনাস ওমেগা ইন্টু টাও তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে এই 1 আর 2 একটা ডান দিকে চলে গেছে, 1 হয়ে গেল। তাহলে ওমেগা জিরো মাইনাস ওমেগা টাও তার হোল স্কোয়ারটা 1 হয়ে যাচ্ছে, তার মানে ওমেগা মাইনাস ওমেগা জিরো ইন্টু টাওটা হচ্ছে ওমেগা জিরো মাইনাস ওমেগা, এইটা হচ্ছে তোমার ইকুয়াল টু প্লাস মাইনাস 1/টাও। তারপরে দেখো ওমেগাটা হচ্ছে ওমেগা জিরো প্লাস মাইনাস বা মাইনাস প্লাস 1/টাও। তার মানে কি হচ্ছে দেখো, তোমার এখানে এই যে যখন তোমার ইন্টেন্সিটিটা আই ম্যাক্স বাই 2 হচ্ছে, তখন যে ওমেগা জিরো মাইনাস ওমেগা, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি উইথটা, সেটা হচ্ছে তোমার প্লাস মাইনাস 1/টাও। তাহলে কলিশনের উইথ যখন ক্যালকুলেট করবে, ডান দিকে প্লাস 1/টাও, বাঁ দিকে মাইনাস 1/টাও, তাহলে ওভারঅল হয়ে যাবে 2/টাও। তাহলে এই যে এখানে যেটা বললাম, এখানে দেখো যে এইখান থেকে তোমার যখন আইটা হচ্ছে আই ম্যাক্স বাই 2, তখন যে করসপন্ডিং ওমেগাটা ডান দিকে গেলে ওমেগা জিরো প্লাস 1/টাও, আর যখন কম হচ্ছে সেটা ওমেগা জিরো মাইনাস 1/টাও। তাহলে উইথটা কত হলো না, এদিকে প্লাস 1/টাও, এদিকে মাইনাস 1/টাও, মানে 2/টাও। ডেল্টা নিউটা হলো 2/টাও। আর যদি ডেল্টা নিউ এর রেসপেক্টে করো, তাহলে ওমেগা ইকুয়াল টু কিন্তু 2 পাই নিউ। তাহলে তোমার নিউটা হলে না, এক সেকেন্ড কি করলাম, যে ওমেগা ইকুয়াল টু কিন্তু 2 পাই নিউ, তাহলে নিউ এর রেসপেক্টে কিন্তু 2 পাই দিয়ে ভাগ হবে, তাই 2 পাই দিয়ে ভাগ হয়ে গেল, 2/টাও ইন্টু 2 পাই, 2 কেটে চলে গেল 1/পাই ইন্টু টাও। তাহলে এইটা হচ্ছে কলিশনাল উইথের অ্যাকচুয়ালি ভ্যালুটা। তারপর তুমি যদি দেখো যেটা মানে জানো, মানে উইথটা জানো, তাহলে তুমি টাইম অফ ফ্লাইট বের করে ফেলতে পারবে, আর টাইম অফ ফ্লাইট বের করে ফেললে তুমি করসপন্ডিং উইথটাকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো এই যে লেখা হচ্ছে হায়ার দ্য কলিশন ফ্রিকোয়েন্সি, কলিশন ফ্রিকোয়েন্সি কত বেশি হবে, শর্টার দ্য টাইম অফ ফ্লাইট অ্যান্ড হায়ার ইজ দ্য কলিশনাল উইথ। এই যে কলিশনাল উইথটা টাওয়ের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল,
তাহলে হায়ার দ্য কলিশন ফ্রিকোয়েন্সি, যত বেশি কলিশন হবে শর্টার দ্য টাইম অফ ফ্লাইট তত শর্ট হবে, আর টাইম অফ ফ্লাইট যত শর্ট হবে তত করসপন্ডিং কলিশন উইথটাকে তত বেশি হবে। আর হায়ার দ্য টেম্পারেচার হায়ার দ্য প্রেশার, টেম্পারেচার প্রেশার যত বেশি হবে হায়ার উইল বি দ্য কলিশন ফ্রিকোয়েন্সি। সাথে টেম্পারেচার প্রেশার বাড়লে হচ্ছে পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে টোটাল যে কলিশন হয় সেই সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে কলিশনাল ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইটটা বেসিক্যালি কমে যাবে। হায়ার উইল বি দ্য কলিশনাল ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে একটা লাইন লিখে দেওয়া উচিত, এখানে হচ্ছে লঙ্গার না শর্টার, যত বেশি ধাক্কা হবে shorter will be the time of flight and higher will be the collisional width। তাহলে collisional widthটা টাইম অফ ফ্লাইটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যত বেশি ধাক্কা ধাক্কি, এবারে টাইম অফ ফ্লাইটটা বলেছিল কি পাশাপাশি দুটো ধাক্কার মধ্যে অন অ্যান অ্যাভারেজ কতখানি টাইম স্পেন্ড করতে হবে, তত বেশি কলিশনাল ফ্রিকোয়েন্সি হবে, অর্থাৎ পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে যত বেশি কলিশন হবে টাইম অফ ফ্লাইটটা তত কম হবে, আর টাইম অফ ফ্লাইট যত কম হবে উইথটা হচ্ছে তোমার তত বেশি। তো দেখো, তাহলে এই যে কলিশনাল উইথ রিলেটেড যে কথাটা বললাম সেইখানে কার কোথায় কি অসুবিধা আছে একটু বল। এটা ব্যানুয়াল ট্যানুয়ালের প্রায় কিছুই নেই, আমরা ওরই মধ্যে মোটামুটিভাবে তোমার পরবর্তীকালে কোথাও যাতে অসুবিধে না হয়, কারণ এই এমসিকিউতে এরকম একটা প্রশ্ন সবসময় দিয়ে দেয় যে ডিউ টু কলিশনাল ব্রডেনিং দ্য লাইন শেপ উইল বি এ লরেঞ্জিয়ান, গাউসিয়ান, পয়সন, ম্যাক্সওয়েলিয়ান ইত্যাদি বললো, তো তোমাকে লরেঞ্জিয়ান একটা মাথায় রাখতে। এরপর আবার ডবলার ব্রডেনিং যখন বলবো, ডবলার ব্রডেনিং এর ক্ষেত্রে কিন্তু আবার দেখবে এই লাইন শেপটা হচ্ছে গাউসিয়ান ইন নেচার হয়। তাহলে এমনি ছবিটা প্রায় কাছাকাছি দেখতে, কিন্তু লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশনের তার ফর্মটাই আলাদা, গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের ফর্মটা অন্যরকম, সেগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে এই ক্রিটিক্যাল জায়গাগুলো কিন্তু তোমার দরকারের জন্য আমি পুরো ব্যাপারটাকে বললাম। একটুখানি ওরই মধ্যে একটু সেমি কমপ্লিকেট করে ব্যাপারটাকে বলা হলো, খুব যে একদম কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালাইসিস করে সব অঙ্ক কষে করলাম সেরকম নয়, আবার আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যতটুকু থাকে অতটা লাইটলিও না, মোটামুটিভাবে ম্যানেজ করার চেষ্টা করা হবে। দেখো, তাহলে এই জায়গাটা যা বলা হলো তাতে কারো যদি কিছু অসুবিধা হয় বলে, মানে যতটুকু বলেছি তাতে যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে বলে না। বুঝতে পারছো তো? সবাই বুঝতে পেরেছো না? মন দিচ্ছ না বাকিরা? মন দিচ্ছ তো? মন? আচ্ছা, আচ্ছা, এবারে নেক্সট চলে আসি ডবলার ব্রডেনিং। আচ্ছা, এই যে অ্যানালিসিসটা তুমি করলে তাতে তুমি কি বুঝলে যে কলিশনাল ব্রডেনিংটা কলিশনের জন্য হচ্ছে, তো তাহলে গ্যাস ফেজে যদি তুমি স্পেকট্রোস্কোপি করো এবং গ্যাসের প্রেশারটা যদি অনেকটা কমিয়ে দাও তাহলে কলিশনাল ব্রডেনিং কমে যেতে পারে। কলিশনাল ব্রডেনিং যদি কমে যায় এবং কলিশনাল ব্রডেনিংটাই যদি একমাত্র সোর্স অফ ব্রডেনিং হয় তাহলে যে কোনো স্পেক্ট্রা শার্প স্পেক্ট্রা হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে না। যেটা হচ্ছে যে ওই গ্যাসের ক্ষেত্রে লো প্রেশার একটা অন্য ঝামেলা আসছে, সেখানে গ্যাস মলিকিউলগুলোর না ভেলোসিটি বেড়ে যাচ্ছে, আর গ্যাস মলিকিউলগুলোর ভেলোসিটি বেড়ে গেলে তোমার একটা অন্য রকমের ব্রডেনিং আসছে, যে ব্রডেনিংটাকে বলা হচ্ছে ডপলার ব্রডেনিং। তাহলে নেক্সট হচ্ছে ওইটা দরকার, ডপলার ব্রডেনিং। The collisional broadening can be reduced if we take the molecule in gas phase and pressure is reduced to a very low value. But in this situation, another kind of broadening becomes very significant, which is known as the Doppler broadening. এই ডপলার ব্রডেনিং এর যে ম্যাথামেটিক্সটা আমরা একটু কষবো, মানে এটা তুমি জাস্ট প্রথমে কোয়ালিটেটিভলি তোমাকে ব্যাপারটাকে বলে নিই। ধরো ডপলার এফেক্টটা তোমার সাউন্ডের জন্য খুব পপুলার। এরকম একটা এক্সাম্পল দেওয়া হয় না, ধরো ট্রেন তোমার দিকে আসে, তুমিও ট্রেনের দিকে যাচ্ছ, তখন ট্রেনের যে হুইসেলের ফ্রিকোয়েন্সি এটা তুমি বেশি শুনবে। আবার তুমি প্ল্যাটফর্ম থেকে উল্টো দিকে হাঁটা লাগিয়েছো, ট্রেনও তার মতো করে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছে, তখন তুমি ফ্রিকোয়েন্সি তুমি কম শুনছো।
তাহলে এই যে এফেক্টটা তাকে বলা হয় তোমার সাউন্ডের ক্ষেত্রে ডপলার এফেক্ট। এটা লাইটের ক্ষেত্রেও হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। মানে ব্যাপারটা জাস্ট কোয়ালিটেটিভলি এইভাবে ভাবো যে ধরো তোমার একটা মলিকুল আছে, এই একটা মলিকুল আছে, তাই তো? এবারে মলিকুলটা গ্যাস ফেজে মলিকুলগুলো র্যান্ডাম চায়োটিক মোশন আছে, তোমার মুভ করে, আর প্রেশার কম হলে কোন একটা ডিরেকশনে অনেকটা দূর যেতে পারে। যদি প্রেশারটা বেশি হয়ে যেত তাহলে একটু পরেই সে ধাক্কা খেয়ে ডিরেকশন পাল্টে যেত, কিন্তু প্রেশার কিন্তু কম হয়ে যায়, কোন একটা গিভেন ডিরেকশনে মলিকুলটা তোমার যেতে পারে। এবার খেয়াল করো, তাহলে হচ্ছে তোমার এই মলিকুলটা ধরো এদিকে আসছে, আর লাইট যেটা পাঠানো হয়েছে, লাইটটা কালেকশন অফ ফোটনস, যে ফোটন ধরো এই ডিরেকশনে যাচ্ছে। তাহলে এই প্রথম যে সিচুয়েশনটায় লাইট যেদিকে যাচ্ছে বা ফোটন যেদিকে যাচ্ছে, মলিকুল সেদিকে আসছে, তার রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে। আবার উল্টো দিকে লাইট সোর্সটা একদিক থেকেই দেওয়া গেল, কিন্তু মলিকুলটা কিন্তু অন্যদিকে হাঁটা আরম্ভ করে, তখন কিন্তু তাদের দেখে রিলেটিভ ভেলোসিটি কিন্তু কমে যাবে। তাহলে লাইট যদি একটা পার্টিকুলার ডিরেকশন থেকে দেওয়া হয়, এবারে মলিকুলটা তার দিকে এলে রিলেটিভ ভেলোসিটি বেড়ে গেল, তার থেকে দূরে সরে গেলে রিলেটিভ ভেলোসিটি কমে গেল। যেমন ওই বললাম, ধরো ট্রেন একটা দিক থেকে আসছে, তুমি ট্রেনের দিকে যাচ্ছ, নাকি ট্রেন থেকে দূরের দিকে যাচ্ছ, তার মতো করে ভেলোসিটি কম বেশি হয়ে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি কম বেশি হয়ে যাচ্ছে, তার মতো করে ফ্রিকোয়েন্সি কম বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এইটাকে ম্যাথামেটিক্যালি জাস্ট বোঝার চেষ্টা করা যায়। ধরো এম একটা মলিকুল, সে লাইট অ্যাবজর্ব করে এম স্টার তৈরি করতে, মানে অ্যাবজর্পশন যদি তুমি দেখো, এম একটা মলিকুল ছিল, সে একটা ফোটন অ্যাবজর্ব করলে করে এম স্টার তৈরি করে। আচ্ছা, এবারে এই যে ফোটনটা এখানে এলো, এম মলিকুলকে ধাক্কা ধাক্কি দিল, আগে যেমন আমি শুধু অ্যাবজর্ব করে নিচ্ছে ভাবছি, কিন্তু বাস্তবে কি হচ্ছে যে এই ফোটন এবং মলিকুলের মধ্যে তো টু বডি একটা কলিশনস হচ্ছে। ফোটন এবং মলিকুলের মধ্যে টু বডি যদি কলিশনস হয়, তাহলে মলিকুলটা এই ফোটনটাকে নিল, যখন নিয়ে এসে অ্যাবজর্ব করেছে এক্স্যাক্টলি ওই একই ডিরেকশনে যাবে তার বাধ্যবাধকতা নেই। এমন হতেই পারে ধাক্কাটার নেচারটা এমন যে হয়তো মলিকুলটা এই দিকে চলে গেল, ঠিক আছে? বা আমি এই ছবিটা যেভাবে বলা আছে এটা অন্যভাবে বলা দরকার, যে মলিকুলটা তো রেস্টে ছিল না। তাহলে মলিকুলটা যদি রেস্টে না থাকে, ধরে নাও মলিকুলটা আরবিট্রারি এই ভেলোসিটিতে মুভ করছিল, যেটা ফোটনের যে ডিরেকশন তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে। আচ্ছা, ধাক্কাধাক্কির পরে এই মলিকুলটার ডিরেকশন পাল্টে যেতে পারে। তুমি জাস্ট দুটো বডি কলিশন ভাবো না, ফোটনটাকে একটা ম্যাসিভ পার্টিকেল ভাবো, আর এমটাকে একটা ম্যাসিভ পার্টিকেল ভাবো। তাহলে পার্টিকেলটা রেস্টে নেই, কারণ কাইনেটিক গ্যাস থেকে লো প্রেসারে গ্যাস মলিকুলগুলোর মধ্যে একটা র্যান্ডাম চায়োটিক মোশন আছে। তাহলে এই মলিকুলটা ধরে নাও যখন ধাক্কা হয়নি, তখন সে ভি ভেলোসিটিতে এই ডিরেকশনে যাচ্ছিল। এবার ফোটনের সঙ্গে যখন মলিকুলের ধাক্কা হলো, মলিকুলটা ফোটনে অ্যাবজর্ব করলো, ঠিক আছে, অ্যাবজর্ব করে এম স্টার তৈরি করলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার যে ভেলোসিটি ডিরেকশনটাও কিন্তু তোমার পাল্টে গেল। তার মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে মলিকুল এই ভি ভেলোসিটির দিকে মুভ করছিল, যেটা লাইট এদিক থেকে আসছে তার থেকে থিটা অ্যাঙ্গেল করে। ধাক্কাধাক্কির পরে মলিকুলটা ফোটনকে অ্যাবজর্ব করলে এম স্টার হলো, এনার্জাইজ হলো, এবং তার ভেলোসিটির ডিরেকশনটা এবং ম্যাগনিটিউডটা পাল্টে গেল। এই ডিরেকশন ফিফটি প্রাইম ভেলোসিটিতে গেল। আচ্ছা, এবারে তুমি যখন এনার্জি ব্যালেন্স করবে, এনার্জি ব্যালেন্স কি হচ্ছে দেখো, মানে এইখানে কলিশনের আগে ফোটনের এনার্জি হলো এইচ নিউ, মলিকুলটা তখন গ্রাউন্ড স্টেটে ছিল, তখন তার এনার্জি আমি E0 বলছি, আর মলিকুলের একটা কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার। কলিশনের পরে কি হলো, কারণ মলিকুল এম স্টার তৈরি করেছে, তাই এম স্টারের এনার্জিটা ধরে নাও তোমার ই, আর মলিকুলটা অ্যাবজর্ব করার পরে সে ভি প্রাইম ভেলোসিটিতে মুভ করছে বলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি প্রাইম স্কয়ার। এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স। তাহলে E0 হচ্ছে এনার্জি অফ দ্য মলিকুল বিফোর অ্যাবজর্বিং লাইট, half m v square is the kinetic energy associated with the molecule when it moves with velocity v. Here the energy of the molecule after absorbing light, or half m v prime square is the kinetic energy associated with the molecule after collision when it moves in a velocity equal to v prime. বুঝছেন? এটা হচ্ছে এখানটা হচ্ছে বিফোর অ্যাবজর্বিং ফোটন, একটা ফোটন অ্যাবজর্ব করার আগে when it moves with velocity v। আচ্ছা, এবারে
আচ্ছা, এবারে যদি এমন হতো when before and after the collision the molecule is at rest, যদি এমন হতো যে কলিশনের আগে এবং পরে মলিকুলগুলো রেস্টে আছে, যেটা আমরা এর আগে ভাবছিলাম মলিকুলগুলো যে মুভ করছে সেইটাকে না ভেবে যদি আমি মনে করতাম যে মলিকুলটা তোমার রেস্টে আছে, কলিশনের আগেও সে রেস্টে আছে, কলিশনের পরেও রেস্টে আছে, তাহলে তোমাকে কি করতে হতো? এই হাফ এম ভি স্কোয়ারটাও জিরো, হাফ এম ভি প্রাইম স্কোয়ারটাও জিরো, তখন এইচ নিউ প্লাস ই জিরো ইকুয়াল টু ই হয়ে যাচ্ছে। সেখান থেকে এইচ নিউ জিরোটা হয়ে গেল হচ্ছে ই মাইনাস ই জিরো, সেখান থেকে নিউ জিরোটা হয়ে গেল ই মাইনাস ই জিরো বাই এইট। দেখো এইটাই হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি যদি মলিকুলটা রেস্টে থাকতো তার জন্য। মলিকুল রেস্টে থাকলে আমরা যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা বের করি সেটা হচ্ছে যে অ্যাবজর্ব করার পরে এনার্জি যদি ই হয়, অ্যাবজর্ব করার আগে যদি এনার্জি ই জিরো হয় তাহলে ই মাইনাস ই জিরো বাই এইট। এটা হচ্ছে তোমার নর্মাল ফ্রিকোয়েন্সিটা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু তোমার মোশনে থাকছে তখন পরিষ্কার বুঝতে পারছি যে হাফ এম ভি স্কোয়ার আর হাফ এম ভি প্রাইম স্কোয়ার এটা তো আর সমান না যে ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু নিউটা পাল্টে যাবে, সেটা তুমি বুঝতে পারছো। মানে তাহলে মলিকুলগুলো কলিশনের আগে এবং কলিশনের পরে ভেলোসিটি পাল্টে যাচ্ছে বলে ফ্রিকোয়েন্সিটা পাল্টে যাবে, এটা তুমি বুঝতে পারছো। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এইখানে এই ভি প্রাইম ভি এর মধ্যে একটা কানেকশন বের করতে হবে। কানেকশন বের করবো মোমেন্টাম ব্যালেন্স থেকে। ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী দেখো কলিশনের আগে এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম। ফোটনের মোমেন্টাম তুমি জানো যে ফোটনের সঙ্গে মানে যেটা কম্পটন এফেক্ট বা আইনস্টাইনের যে অটোইলেকট্রিক এফেক্ট ইত্যাদি থেকে যেটা বোঝা যায়, মানে মূলত কম্পটন এফেক্ট থেকে এটা বোঝা যায় যে প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম আছে, যেটা পি পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। হ্যাঁ, মোমেন্টামটা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। এবার ল্যামডার জায়গায় তুমি বসিয়ে দাও নিউ বাই সি, তাহলে তোমার এইটা বেরিয়ে গেল। সি বাই নিউ তুমি বসিয়ে দাও, তাহলে এটা বেরিয়ে গেল। মানে ফোটনের মোমেন্টাম তাহলে তো পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে ফোটনের মোমেন্টাম যদি পি ইকুয়াল টু তোমার এইচ বাই ল্যামডা হয়, আবার নিউ ইন্টু ল্যামডা হচ্ছে স্পিড অফ লাইট, কি হয়ে যাচ্ছে এইচ, এটা সি উপরে নিউ, তাহলে এইচ নিউ বাই সি, এইটা হচ্ছে তোমার ফোটনের মোমেন্টাম। তাহলে কলিশনের আগে ফোটন ছিল এবং ফোটনের একটা মোমেন্টাম ছিল, সেটা এইচ নিউ বার বাই সি, সেটা আমি ভেক্টর হিসেবে লিখেছি। আর কলিশনের আগে মলিকুলটা ভেলোসিটি ছিল ভি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম হচ্ছে এম ভি। আর কলিশনের পরে ফোটনটা তো পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, সেখানে ফোটন আর কিছু নেই, তার মোমেন্টাম কিছু নেই, কিন্তু মলিকুলটার ভেলোসিটি ভি প্রাইম হয়ে গেছে, সেই জন্য কলিশনের পরে মোমেন্টাম হয়ে গেলে এন ভি প্রাইম। তো এইখান থেকে তুমি ভি প্রাইমটাকে ক্যালকুলেট করে নাও কত বেরোচ্ছে না, এম দিয়ে ভাগ হয়ে গেলে এইচ নিউ বাই এম সি প্লাস হচ্ছে ভি। এটা আর এবারে এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনে ভি প্রাইমের জায়গায় এটা তুমি বসিয়ে দাও। বসিয়ে দিলে কি হচ্ছে, ও আচ্ছা একটু করে নিই। তা ভি প্রাইম স্কোয়ারটা দেখো এখানে, মানে এখানে তোমার এই যে এখানে ভি প্রাইম তো, কিন্তু এখানে কি আছে ভি প্রাইম স্কোয়ার আছে। তাহলে ভি প্রাইম স্কোয়ারটাকে বের করার জন্য ভি প্রাইম স্কোয়ার মানে কি ভি প্রাইম এবং ভি প্রাইম তাদের ডট প্রোডাক্ট, তবে তবে স্কোয়ারটা হয়। ভি প্রাইমটা হচ্ছে এইচ নিউ বাই এম সি প্লাস ভি, আর এখানে ভি প্রাইমটা এইচ নিউ বাই এম সি প্লাস ভি। তার মানে এটা করলে এইটা ইন্টু এটা করলে এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে টু ইন্টু এইচ নিউ বাই এম সি ইন্টু ভি ইন্টু কস থিটা প্লাস ভি স্কোয়ার। মানে যেটা হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি, এটার সঙ্গে এটা বা এটার সঙ্গে এটা যখন করবে, এটা তো ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করলে কি হবে, এর ম্যাগনিচিউড ইন্টু এর ম্যাগনিচিউড ইন্টু এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা, আর ভি এর সঙ্গে ভি ডট প্রোডাক্ট করলে সেটা ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে ভি প্রাইম স্কোয়ারটা হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু ইন্টু এইচ নিউ বাই এম সি ইন্টু ভি কস থিটা প্লাস ভি স্কোয়ার। এবার এই যে ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা ছিল, সেখানে ভি প্রাইমের জায়গায় ওটা তুমি বসিয়ে দাও। তো কি হলো, এইচ নিউ প্লাস ই জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই প্লাস হাফ এম ভি প্রাইম স্কোয়ারের এক্সপ্রেশন তুমি বসিয়ে দিলে। তাহলে এইচ হলো ই হলো প্লাস এটার সঙ্গে এটা গুণ হলে হাফ এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই এম সি স্কোয়ার, মানে এক টাইম এখানে এক টাইম কেটে দিয়েছে। আর এটার সঙ্গে এটা হলে এই এম কেটে গেল, তার এইচ নিউ বাই সি ইন্টু ভি কস থিটা, এই হাফ আর কেটে গেছে, আর এটার সঙ্গে এটা হলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এইচ নিউটা কত হয়ে যাচ্ছে, এই ইজিওটার দিকে পাঠিয়ে দাও, এইচ নিউ ইকুয়াল টু ই মাইনাস ই জিরো প্লাস এইচ নিউ বাই সি ভি কস থিটা, এটাকে আগে লিখেছি, প্লাস হাফ এইচ স্কোয়ার নিউ স্কোয়ার এম সি স্কোয়ার। এবারে ই মাইনাস ই জিরোতে এইচ নিউ জিরো এখানে আমি লিখেছিলাম, এই যে ই মাইনাস ই জিরো হচ্ছে এইচ নিউ জিরো, এটা আমি বসিয়ে দিলাম এখানে। তাহলে ই মাইনাস ই জিরো হচ্ছে এইচ নিউ জিরো, তারপরে যেটা আছে আছে। তাহলে এবারে এখানে খেয়াল করে দেখো যে যে ইউজুয়ালি তুমি দেখতে পাবে এইচ নিউটা সেটা এম সি স্কোয়ার থেকে অনেক অনেক ছোট।
মানে এমসি স্কোয়ার হচ্ছে রিলেটিভিস্টিক এনার্জি, যেটা সেটা হচ্ছে হিউজ। মানে তুমি একটা চেক করে দেখতে পারো, আমি চেক করতে বলেছি, চেক করা মানে যে তুমি একটা টিপিক্যাল ফ্রিকোয়েন্সি ধরে নাও বা টিপিক্যাল ওয়েভলেন্থ ধরে নাও, তার জন্য এইচ স্কোয়ার নিউ স্কোয়ার এই এনার্জিটাকে ক্যালকুলেট করো, আর কোনো একটা এমসি স্কোয়ার করে সেখান থেকে তুমি একটা এনার্জি বের করো, মানে আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার ইকুয়েশন থেকে তুমি জাস্ট একটা এনার্জি বের করো, তুমি পরিষ্কার দেখতে পাবে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার ইজ মাচ মাচ লেস দ্যান এমসি স্কোয়ার। এটা তুমি পরিষ্কার চেক করে দেখে নিতে পারো। আমি তোমাকে চেক করে দেখাচ্ছি। ধর আমি বললাম যে একটা ভিজিবল লাইট ধরা ফর এক্সাম্পল, ভিজিবল লাইটের ওয়েভলেন্থ ধরে না 500 ন্যানোমিটার, তুমি ওয়েভলেন্থ নিয়ে তুমি স্টার্ট করো। তাহলে এইচ নিউ মানে কত, এইচ সি বাই ল্যামডা, তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। ওয়েলেতে 500 ন্যানোমিটার, মানে 500 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে কি হচ্ছে দেখো, এই যে সেকেন্ড ইনভার্স সেকেন্ড কাটবে, মিটার মিটার কাটবে, তাহলে এটা হচ্ছে, আমি জাস্ট সংখ্যাগুলো আর করছি না, শুধু অর্ডারটাকে দেখে নেব, বাই 5 ইন্টু 10⁻, দেখো এখানে এই 500 ছিল, দুটো শূন্য ছিল, এখানে 10⁻⁹, তা 10⁻⁷, এটা উপরে চলে গেলে 15 হলো, 10⁻15। এবারে তোমার 34 মাইনাস 15 করলে 19, 10⁻⁻19 জুল, এরকম অর্ডারে। আচ্ছা, এবারে এইচ নিউ তার স্কোয়ারটা যদি তুমি করো, তাহলে এইটা স্কোয়ার হলো 6.626 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, তার স্কোয়ার হলো ইন্টু 10⁻⁻38 জুল, এরকম অর্ডারে হলো। ঠিক আছে, এটা হচ্ছে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার, যেটা এইচ স্কোয়ার নিউ স্কোয়ারটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে একটা টিপিক্যাল ভ্যালু অফ এমসি স্কোয়ারটা কত হবে? আচ্ছা, এমসি স্কোয়ার ধরো, তাহলে এখানে তুমি কার সাথে ধাক্কা হচ্ছে, একটা মলিকুলের সাথে, ধরে নাও একটা হালকা মলিকুল একটা তুমি কথা, ধরো হাইড্রোজেন মলিকুল। হাইড্রোজেনের মলিকুলের মাস কত, 2 AMU। 2 AMU মানে হচ্ছে তোমার 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, মানে 1 AMUর ভ্যালু কত, 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি এইটা। আর সি স্কোয়ারটা মানে যে 3 ইন্টু 10⁸ মিটার তার স্কোয়ার। তাহলে এটা করলে 2 ইন্টু 1.67 ইন্টু 3×9 ইন্টু 10⁻, দেখো 8 দুগুণে 16, তাহলে 10⁻⁻21 জুল, এই অর্ডার। হ্যাঁ, এটা আমি, এটা হলো মিটার পার সেকেন্ড, এখানে সেকেন্ডটা মানে বাদ চলে গেছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে কোথাও 10⁻38 জুল এই অর্ডার, এখানে 10⁻21 জুল এই অর্ডার। তার মানে এই যে রেস্ট্রিকশনটার কথা বলেছি, এইচ স্কোয়ার নিউ স্কোয়ারটা মাস মাস দেখতেন এমসি স্কোয়ার, সেটা আমি ঠিক বলেছি। এবং ঠিক বলার জন্য যেটা হচ্ছে, এই যে সেকেন্ড টার্মটা, মানে ফার্স্ট টার্মগুলোর রেসপেক্টে, প্রথম দুটো টার্মের রেসপেক্টে যে লাস্ট টার্ম যেটা হাফ এইচ স্কোয়ার নিউ স্কোয়ার এমসি স্কোয়ার, এটাকে তুমি সেমনি ইগনোর করতে পারো। তাহলে এই কন্ডিশনটার জন্য তুমি এইটাকে ইগনোর করতে পারো। তাহলে ইগনোর করলে কি হলো, তাহলে এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস এইচ নিউ বাই সি ভি ইন্টু কস থিটা। তাহলে এবারে দুদিক থেকে এইচটাকে বাদ দিয়ে দাও, তাহলে নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস এখানে তোমার নিউ আছে ইন্টু ভি বাই সি আছে ইন্টু কস থিটা আছে। তাহলে এবারে এইটাকে বাঁদিকে নিয়ে চলে এসে করে নিউটাকে কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস ভি বাই সি কস থিটা ইকুয়াল টু নিউ জিরো। এখান থেকে নিউটাকে বের করবো কি করে, নিউ জিরো বাই 1 মাইনাস ভি বাই সি কস থিটা, অর্থাৎ নিউ জিরো ইন্টু উপরে চলে গেলে 1 মাইনাস ভি বাই সি কস থিটা, তো টু দি পাওয়ার -1। এটাকে এক্সপান্ড করলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট, তাহলে 1 প্লাস ভি বাই সি কস থিটা তার স্কোয়ার ইত্যাদি হতে হবে। পরের টার্মগুলোকে নিচ্ছি না, কারণ ভিটা হচ্ছে মাচ মাচ লেস দ্যান স্পিড অফ লাইট হয়। যে কোনো একটা মলিকুলার ভেলোসিটিটা, তোমার মলিকুলার নর্মাল ভেলোসিটি মানে হচ্ছে মানে মানে কত হবে, ওই 200-300 মিটার পার সেকেন্ড, সেখানে স্পিড অফ লাইট হচ্ছে অনেক অনেক বেশি। হ্যাঁ, সেখানে ভিটা মাচ মাচ লেস দ্যান সি বলে, এর যে পরের পাওয়ারগুলো এক্স স্কোয়ার এক্স কিউব ইত্যাদি টার্মগুলো আমি নিলাম না। নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস, দেখো নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস
নিউ জিরো ভি বাই সি ইন্টু কস থিটা, এটা আমার টোটাল। আর এবারে দেখো যেহেতু কস থিটার ভ্যালুটা -1 থেকে +1, নিউ এর ভ্যালুটা নিউ জিরো ইন্টু 1 প্লাস ভি বাই সি হতে পারে, আবার -1 মাইনাস ভি বাই সি হতে পারে। কস থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা +1, মিনিমাম ভ্যালুটা যদি -1 হয়, তাহলে তোমার নিউটা হচ্ছে নিউ জিরো ইন্টু 1 প্লাস ভি বাই সি বা মাইনাস ভি বাই সি। তাহলে উইথ যখন ক্যালকুলেট করবো সেটা কি হবে, নিউ মাইনাস নিউ জিরো, সেটা কত হয়ে যাচ্ছে, এটা প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি। তাহলে ডেল্টা নিউটা হচ্ছে প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি। তাহলে অ্যাকচুয়াল উইথটা যখন তুমি করবে তখন এর দ্বিগুণ হয়ে যাবে। অ্যাকচুয়াল উইথটা যখন তুমি করবে এর জাস্ট তোমার দ্বিগুণ হয়ে যাবে। মানে না, এটা এটা তো বুঝতে পারছো যে নিউটা হচ্ছে নিউ জিরো প্লাস সামথিং, নিউটা হচ্ছে নিউ জিরো মাইনাস সামথিং। তো ওভার যখন উইথটা করবে আর কি, তখন কিন্তু একেবারে প্লাস মাইনাস আছে, মানে এটা অ্যাকচুয়ালি তোমার 2 ইন্টু নিউ জিরো ইন্টু ভি বাই সি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবারে দেখো আমি এই যে অঙ্কটা এখন পর্যন্ত করলাম, এই অঙ্কটা হচ্ছে জাস্ট এই কম্পটন এফেক্ট যখন ক্যালকুলেশন তুমি করেছো তার মতো করে পুরো। মানে এখানে যেটা হচ্ছে যে একটা মলিকুলের সঙ্গে একটা ফোটনের কলিশন হচ্ছে। এবারে মলিকুলটা প্রথমে ভি ভেলোসিটিতে মুভ করছিল, ধাক্কা হওয়ার পরে মলিকুলটা ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল এবং অ্যাবজর্ব করে একটা অন্য ভেলোসিটি ভি প্রাইমে মুভ করতে আরম্ভ করে দিল। এখানে ভি ভেলোসিটিতে মুভ করছিল এই ডিরেকশনে, এখানে ভি প্রাইম ভেলোসিটিতে মুভ করতে স্টার্ট করছিল। এবার আমি এনার্জি ব্যালেন্স করেছি আর মোমেন্টাম ব্যালেন্স করেছি, করে কিছু অঙ্ক টঙ্ক কষেছি আর কি। তার জন্য কিছু তোমার অ্যাজাম্পশন, অ্যাপ্রক্সিমেশন ইত্যাদি নিতে হয়েছে। নিয়ে আলটিমেটলি একটা উইথ তোমার বেরিয়ে গেছে, এটা প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি, বা প্লাস মাইনাস, যেহেতু প্লাস মাইনাস মানে কি, মানে তোমার এই যে নিউ জিরো প্লাস সামথিং, নিউ জিরো মাইনাস সামথিং, এখানে যেমন করলাম না, তখন কলিশনাল বর্ডেনিং করলাম, তখন হচ্ছে এই যে যেমন এখানে দেখো, এটা হচ্ছে ওমেগাটা হচ্ছে ওমেগা জিরো প্লাস 1/τ বা -1/τ, তাহলে অ্যাকচুয়াল উইথটা হবে 2 ইন্টু 1/τ। এখানেও তাই, যে নিউ জিরো প্লাস হচ্ছে নিউ জিরো ভি বাই সি অথবা মাইনাস নিউ জিরো ভি বাই সি, তাহলে ওভারঅল উইথটা হলো 2 নিউ জিরো ভি বাই সি। আচ্ছা, এবারে যেটা মূল জায়গা সেটা হচ্ছে যে যে এইখানে তুমি খেয়াল করে দেখো যে তোমার উইথটা মানে ডপলার এফেক্টের জন্য করেসপন্ডিং উইথটা সেটা ভি এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এবারে ইন প্রিন্সিপাল কি হয়, ইন প্রিন্সিপাল কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটি 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তাহলে যদি ভেলোসিটিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে এই করেসপন্ডিং ভিটা যখন টেন্স টু ইনফিনিটি, তখন উইথটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু বাস্তবে সিচুয়েশনটা ওরকম হয় না। কারণটা কি না, কারণটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন তোমায় বলে দেবে যে প্রচন্ড বেশি ভেলোসিটিতে মলিকুল প্রায় থাকেই না। তাহলে প্রচন্ড বেশি ভেলোসিটিতে মলিকুল যদি প্রায় না থাকে, তাহলে তার জন্য যে করেসপন্ডিং স্পেকট্রা সেটা তুমি প্রায় দেখতেই পাবে না। তাহলে মূলত যে ভেলোসিটিতে মূলত মলিকুলগুলো থাকে, সেই ভেলোসিটি তুমি স্পেকট্রা দেখতে পাবে এবং তার মতো করে তুমি উইথটা পাবে। তাহলে এবারে সেইটা চলে আসছে হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে। তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওয়ান ডাইমেনশন কেমন দেখতে, না দেখো ডিএনভি, যেটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস moves with a velocity within the range v and v plus dv, এটা হয় n into m over 2 pi kt to the power half the e to the power minus m v square by 2 kt into dv। এটা তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওয়ান ডাইমেনশন, সেটা হচ্ছে এরকম। আর এবারে তুমি দেখো, যেহেতু তুমি নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস মাইনাস নিউ জিরো ভি বাই সি বের করেছিলে, এই যে নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস নিউ জিরো ভি বাই সি কস থিটা, আচ্ছা কস থিটাকে বাদলে এইটা নিউ ইকুয়াল টু নিউ জিরো ইন্টু 1 প্লাস 1 প্লাস মাইনাস ভি বাই সি, মানে এইটা বলতে চাইছি আর কি। নিউ ইকুয়াল টু তোমার নিউ জিরো প্লাস মাইনাস নিউ জিরো ইন্টু ভি বাই সি, তার মানে এখানে দেখো এই ভি এর সঙ্গে নিউটা হচ্ছে কানেক্টেড। তাহলে আমি এখানে করলাম কি, এই যে নিউ ইকুয়াল টু নিউ জিরো প্লাস মাইনাস নিউ জিরো ভি বাই সি, সেখান থেকে না আমি ভিটাকে বের করে নিলাম। তাহলে কিন্তু প্লাস মাইনাস নিউ জিরো ভি বাই সি করে নিউ মাইনাস নিউ জিরো, ভিটা কত হয়ে গেল, প্লাস মাইনাস সি বাই নিউ জিরো ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। আর এখান থেকে তোমার দেখো ভিটাকে ইন টার্মস অফ নিউ বেরিয়ে গেল, আর নিউ ইকুয়াল টু কিন্তু এইটা, তাহলে ডি নিউটাকে যদি তুমি ক্যালকুলেট করো, সেটা কি বেরোচ্ছে নিউ জিরো বাই সি ইন্টু ডিভি। তাহলে এটা নিউ জিরো বাই সি ইন্টু ডিভি। তাহলে কি হচ্ছে দেখো, যদি এই পুরোটাকে ফ্রিকোয়েন্সির টার্মসে করি, তাহলে এটা একবারে ঘুরিয়ে দেওয়া যায়, এটা হচ্ছে তোমার ডিভি। তাহলে কি হচ্ছে, ডিভিটা হচ্ছে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যাই বলো একই ব্যাপার, মাইনাস প্লাস
সি বাই নিউ জিরো ইন্টু ডি নিউ। তাহলে এইটা হচ্ছে তোমার ডিভিটা, আর এইটা হচ্ছে তোমার ভিটা। তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা ইন টার্মস অফ সব ভি ছিল, সেটাকে তুমি ইন টার্মস অফ নিউ চলে এসো। তাহলে এখন ডি এন নিউ হয়ে গেল নাম্বার অফ মলিকুল দ্যাট ক্যান অ্যাবজর্ব অ্যাট ফ্রিকোয়েন্সি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড ডি প্লাস ডি নিউ। কি হবে না, এই এক্সপ্রেশনে যেখানে যেখানে ভি ছিল সেটাকে তুমি নিউ দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এন এম বাই টু পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম বাই টু কেটি যেমন ছিল। এবার নিউ স্কোয়ারের ভি স্কোয়ারের জায়গায় তুমি এটা বসিয়ে দাও, তাহলে কি হবে সি স্কোয়ার বাই নিউ জিরো স্কোয়ার, এটা নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার। আর তারপরে তোমার ডি ভি এর জায়গায় বসিয়ে দাও ওই প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস, আলটিমেটলি কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস সি বাই নিউ জিরো ইন্টু ডি নিউ। তাহলে এবারে দেখো কিছু কেটে কুটে গেল, কেটে কেটে গিয়ে কি হচ্ছে না তোমার যেটা দাঁড়াচ্ছে ডি এনটা হচ্ছে তোমার। আচ্ছা একটা জিনিস বলি, যখন প্লাস মাইনাস থাকবে না ওটা টু টাইমস হয়ে যাবে। যখন ম্যাক্সওয়েল ওয়ান ডাইমেনশন ভেলোসিটি, এটা খুব কমন, যখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে এনআইকে ডিস্ট্রিবিউশন করতে হয় তখন প্লাস মাইনাস থাকা মানে আলটিমেটলি এটা টু টাইমস হয়ে যাবে। ডি এন নিউটা হচ্ছে টু ইন্টু এন এম ওভার টু পাই কেটে টু দি পাওয়ার হাফ, মানে এই যে ভ্যালুগুলো যেমন বসানো বসিয়েছি, এখানে সি বাই নিউ জিরো বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটে নিউ জিরো স্কোয়ার, নিউ মাইনাস নিউ জিরো স্কোয়ার ইন্টু ডি নিউ হয়ে গেল। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে ডিএন নিউটা কেমন দেখতে, গাউসিয়ান ফাংশন হিসেবে দেখতে হচ্ছে। পরিষ্কার যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো তখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম, আর নিউটা যখন নিউ জিরো থেকে আলাদা হয়ে যাচ্ছে এটা ই টু দি পাওয়ার মাইনাস এই সামথিং স্কোয়ার আছে বলে ওটা তোমার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এবং সেটা তোমার কমবে। তাহলে আমি কি করছি না, ইন্টেন্সিটিটা ডিএন নিউর সঙ্গে প্রপোর্শনাল যেহেতু, তাহলে ইন্টেন্সিটিটা হয়ে গেল একটা প্রপোর্শনাল করতে সি ইন্টু এই পুরো জিনিসটা। এবারে যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো, মানে এখানে পরিষ্কার কি যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো তখনই জিনিসটা ম্যাক্সিমাম, যখন নিউটা নিউ জিরোর থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন এখানে মাইনাস সাইন আছে মানে জিনিসটা কমছে। তো যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো জিনিসটা ম্যাক্সিমাম, তাহলে নিউ ইকুয়াল টু নিউ জিরো হলে এই পার্টটা ওয়ান হয়ে যাচ্ছে, বাকি পার্টটা তোমার ইন্টেন্সিটির ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিল। তাহলে তোমার তাহলে ইন্টেন্সিটিটা হয়ে গেল ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটে নিউ জিরো স্কোয়ার, এটা নিউ মাইনাস নিউ জিরো তার স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে নিউ ইকুয়াল টু যখন নিউ জিরো তখন ইন্টেন্সিটিটা আই ম্যাক্স, এবার যখন নিউটা নিউ জিরোর থেকে আলাদা হয়ে যাচ্ছে নিউ জিরোর অ্যাবাউটে সেটা তোমার এক্সপোনেনশিয়ালি কমছে। দেখো করসপন্ডিং লাইন শেপটা হচ্ছে এরকম দেখতে হয়ে গেল, এবং যেটা গাউসিয়ান ইন নেচার। তাহলে ডপলার বর্ডেনিং ইজ গাউসিয়ান ইন নেচার। তাহলে দেখো কলিশনাল বর্ডেনিং হলো লরেঞ্জিয়ান ইন নেচার, ডপলার বর্ডেনিং হলো তোমার গাউসিয়ান ইন নেচার। মানে ছবিটা মানে আলাদা করে ছবিটা আঁকলে আমরা যেহেতু হাতে আঁকছি দুটো প্রায় একই রকম মনে হচ্ছে, কিন্তু তুমি যদি কম্পিউটারের সাহায্য নিয়ে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এবং লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন একই ছবিতে আঁকলে তখন পরিষ্কার কিন্তু দেখতে পাবে। মানে এখানে এটা র্যাপিডলি জিরোর দিকে যায়, ওখান থেকে কিন্তু অনেকটা স্লোলি জিরোর দিকে যায়। হ্যাঁ, মানে দুটোই একটা ম্যাক্সিমা থেকে সিমেট্রিক, এবং যখন ফ্রিকোয়েন্সিটা এই নিউ জিরোর থেকে দূরে চলে যাবে তখন জিনিসটা জিরোর দিকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি জিরোর দিকে যাওয়া কলিশনাল বর্ডেনিংটা লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে জিরোর দিকে যাওয়াটা কিন্তু একটা অন্যরকম। তা দেখো এইখানে আমি একটা অঙ্কটা একটুখানি ইনভলভ অঙ্ক, আর কি আগেরটা তো তত বেশি অঙ্ক কষিনি, এখন অঙ্কটা আমি কষলাম বেসিক্যালি। তাহলে একটা হচ্ছে একদম যেভাবে কম্পটন এফেক্টের ক্যালকুলেশন করতে হয় সেই মতো করে আমি একটা ক্যালকুলেশন করলাম, করে ফাইনালি আবার ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওয়ান ডাইমেনশন সেটাকে কাজে লাগিয়ে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে গেলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমি পরিষ্কার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে বা ইন্টেন্সিটিটা ফ্রিকোয়েন্সির সঙ্গে কেমন করে যাচ্ছে এটা গাউসের ডিস্ট্রিবিউশন ওবে করছে, এবং তার মতো করে শেপটা কেমন হবে আমি পরিষ্কার দেখে নিতে পারলাম। তো দেখো তাহলে যেটা বললাম এটা ভালো করে বুঝলে কিনা বলো। এই অঙ্কটা একটুখানি ইনভলভ, এই অঙ্কটা একটুখানি জেনে রাখা দরকার আছে। মানে আমি মুখে বলে দিতে পারতাম, মানে বিএসসি লেভেলে শুধু ইনফরমেশনটা জানলেই হবে যে গাউসিয়ান মানে ডপলার বর্ডেনিং যেটা কোয়ালিটেটিভলি প্রথমে বললাম, যে গ্যাস মলিকুলগুলো যদি মুভ করে তাহলে হচ্ছে লাইট আমার দিকে আসছে, মলিকুল মানে আমি মলিকুল লাইটের দিকে যাচ্ছি, রিলেটিভ ভেলোসিটি বেড়ে যাচ্ছে। আবার লাইট আমার দিকে আসছে কিন্তু আমি তার উল্টো দিকে হাঁটা লাগিয়ে রিলেটিভ ভেলোসিটিটা কমে যাচ্ছে। যেমন করে সাউন্ডের ক্ষেত্রে ডপলার এফেক্ট, এখানে ডপলার এফেক্ট হবে, তার মতো করে তুমি মলিকুলটা রেস্টে থাকলে যে ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করছে মলিকুলটা মুভ করলে অন্য ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে, সেখান থেকে যে বর্ডেনিংটা হবে এটা ডপলার বর্ডেনিং। এবং ডপলার বর্ডেনিং হচ্ছে গ্যাস ফেটে যখন লো প্রেশার তখন সেটা সাডেনলি বেশি হবে। এটুকু আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং মানে এটুকু কোয়ালিটিটিভলি আমি বলে দিতে পারছি আর, কিন্তু তার শেপটা যে
গাউসিয়ান হয় এটা ইনফরমেশন হিসেবে বলে দিলে এক রকমের ছিল, কিন্তু যদি তুমি মনে করো যে না তুমি এটা অঙ্ক করতে দেখাবে যে ওটা অ্যাকচুয়ালি গাউসিয়ান করছে, তাহলে তার যে সিম্পলিফাইড অঙ্ক যে পার্টটা আছে সেই কাজটা আমরা এখানে করে দিই। বলো এই জায়গাটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে? কি অসুবিধা আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার একটা একটা জিনিস দেখো, এবারে তোমার যখন তুমি ক্যালকুলেট করবে, উইথটা ক্যালকুলেট করবে ডেল্টা নিয়ে, সেটা কি হয় যখন ইন্টেন্সিটিটা হচ্ছে আই ম্যাক্স এর অর্ধেক হয়, যখন আইটা হচ্ছে আই ম্যাক্স এর অর্ধেক তখন কি হচ্ছে না, এই এক্সপ্রেশনে আই এর জায়গায় আই ম্যাক্স বাই 2 বসাও, তো আই ম্যাক্স বাই 2 ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কয়ার বাই 2 কেটে নিউ জিরো স্কয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো স্কয়ার, আই ম্যাক্স এম ম্যাক্স কেটে গেল, তো হাফ ইকুয়াল টু এটা হয়ে গেল, তো লগ নাও। আচ্ছা লগ নিলে এখানে মাইনাস ln2 হতো, মানে হাফের লগ নিলে মাইনাস ln2 হতো, আর এইটা লগ নিলে এটা কেটে কেটে মাইনাস হতো, সেই মাইনাস মাইনাস কেটে দিয়েছি বলে ln2 ইকুয়াল টু এমসি স্কয়ার বাই 2 কেটে নিউ জিরো স্কয়ার নিউ মাইনাস নিউ জিরো তার স্কয়ার। তাহলে এখান থেকে নিউ মাইনাস নিউ জিরো তার স্কয়ারটাকে ক্যালকুলেট করলে, নিউ মাইনাস নিউ জিরোটা ক্যালকুলেট করলে প্লাস মাইনাস এই নিউ জিরো বাই সি ইন্টু রুট ওভার অফ 2 বাই এম ইন্টু ln t, তার মানে উইথটা কত হলো, এই যে প্লাস মাইনাস থাকলে তোমার 2 টাইমস করতে হবে, মানে নিউটা হচ্ছে নিউ জিরো প্লাস সামথিং, নিউটা হচ্ছে নিউ জিরো মাইনাস সামথিং, মানে যেটা যেটা এখানে বলছিলাম, এই যে এইখান থেকে এই যে প্লাস সামথিং এটা আর এই যে মাইনাস সামথিং, তাহলে অ্যাকচুয়ালি উইথটা কত হচ্ছে, এইটা প্লাস এটা 2 টাইমস হয়ে গেল, 2 টাইমস। এবং এখানে খেয়াল করে দেখো যে ডবলার উইথ যেটা, সেটা কিন্তু এখানে কি হচ্ছে, এখানে তোমার এই টেম্পারেচারের স্কোয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল আর মাসের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে টেম্পারেচার যত বেশি হবে মাস যত কম হবে, ডবলার ব্রডেনটা কিন্তু তত বেশি হবে। টেম্পারেচার যত বেশি হবে মাস যত কম হবে, ডবলার ব্রডেনটা কিন্তু তত বেশি হবে। তার ডবলার উইথ ডেল্টা ডি প্রপোর্শনাল রুট ওভার টি বাই এম, হায়ার দ্য টেম্পারেচার হায়ার ইজ দ্য উইথ, লোয়ার দ্য মাস অফ দ্য মলিকিউল হায়ার ইজ দ্য উইথ। এটা তোমার সমান লাগে। ঠিক আছে, এই হচ্ছে অল অ্যাবাউট ডবলার ব্রডেন। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো, মানে অঙ্কটা আমার বেশ কষতে খুব ভালো লাগে। হ্যাঁ, অঙ্কটা একটুখানি কষে নেবে, খুব কঠিন কিছু নয়, আর এটা সেই ক্লাস 11-এর এক্সারসাইজ করার মতো। হ্যাঁ, এবারে ওই তোমার যেহেতু সবাই একটুখানি বড়, হ্যাঁ তোমরা দেবে এই অঙ্কটা কষবে, বেশ ভালো লাগবে। কম্পটন এফেক্টের ক্যালকুলেশন যেরকমভাবে করা হয়েছে, মোমেন্টাম ব্যালেন্স, তারপরে তোমার কাইনেটিক এনার্জি ব্যালেন্স বা টোটাল রিলেটিভিস্টিক এনার্জি ব্যালেন্স, সেই রকম করে করবে। বা 11-এর যখন তুমি কলিশনের অঙ্ক করো না, ইলাস্টিক কলিশন ইলাস্টিক কলিশন, হ্যাঁ সেই কলিশনের মতো করে প্রবলেম, তারপর তো একটু ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বা হেলিসিটি ডিস্ট্রিবিউশন, কোনো ওয়ান ডাইমেনশন, সেগুলোকে প্রপারলি কাজে লাগিয়ে তুমি সুন্দর জিনিসপত্রগুলো পেয়ে বেশ সুন্দর ব্যাপার করে। আচ্ছা নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমার আনসার্টেনটি ব্রডেনিং। দেখো এটা কলিশনাল ব্রডেনিং এবং আনসার্টেন, কলিশনাল ব্রডেনিং এবং ডপলার ব্রডেনিং দুটোকেই তুমি চাইলে না একদম রিডিউস করে ফেলতে পারো, রিডিউস টু জিরো করে ফেলতে পারো। তার জন্য আমাকে কি করতে হবে, কলিশনাল ব্রডেনিং রিডিউস করার জন্য মলিকিউলকে কলিশন করতে দিলে হবে না, অর্থাৎ মলিকিউলকে আইসোলেট করতে হবে। আর ডপলার ব্রডেনিংটাকে বাদ দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে যে মলিকিউলের মুভমেন্ট চলবে, সেই জন্য তোমাকে যেটা করতে হবে একটা মলিকিউলকে আইসোলেট অবস্থায় ট্র্যাপ করতে হবে। এবং আইসোলেট অবস্থায় ট্র্যাপ করার টেকনিক কিন্তু মানুষ শিখে ফেলেছে, যেটাকে তোমার লেজার ট্র্যাপিং বলা হয়। এই যে ধরো সমস্ত দিক থেকে ইউনিফর্মলি লেজার বিম দিলে একটা মলিকুলকে তুমি ত্রিসংখ্য অবস্থা এখন ঝুলিয়ে রাখতে পারবে। মলিকুলটা দেখো তার মুভমেন্ট করছে না, এবং সে বেসিক্যালি আইসোলেটেড অন্যান্য মলিকুলের সাথে ধাক্কাধাক্কি করছে না। When an isolated molecule is trapped, then both the collisional and Doppler width vanish. তখন আমি ভাবতে পারি কি, then we expect that the spectral line will be really sharp. তখন spectral লাইনটা একদম absolutely sharp হওয়ার কথা, but experiment shows that there is still a minimum width which no longer be reduced. তাহলে একটা মিনিমাম উইথ থেকে যাচ্ছে, কারণ উইথটা তুমি কোনোভাবেই কমাতে পারছো না। দিস ইজ কল্ড দ্য ন্যাচারাল উইথ, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল উইথ, এবং দিস অ্যারাইজেস ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আর সেটা কেমন করে কাজ করছে দেখো, ধরো প্রথমে ধরে না কোনো আনসার্টেনটি নেই, তাহলে এনার্জি লেভেলটা তোমার প্রিসাইজ হতো। এনার্জি লেভেল প্রিসাইজ, ধরো এমএস লেভেলে এনার্জি হচ্ছে EM0, এনএস লেভেলে এনার্জি EN0, এদের দুটোর মধ্যে এনার্জি গ্যাপটা পুরো ফিক্সড হয়ে গেছে, তাকে এই যে ভাগ করছে করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পাচ্ছে। ঠিক আছে, আর এবারে বাট ডিউ টু এনার্জি টাইপ আনসার্টেনটি প্রিন্সিপাল,
এনার্জি লেভেলস আর নট প্রিসাইজ। তোমরা জানো এটা, এনার্জি টাইপ আনসার্টেনিটি প্রিন্সিপাল জানো যে ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। এখানে ডেল্টা টি হচ্ছে আনসার্টেনিটি ইন টাইম, যেটা বেসিক্যালি অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার স্টেট। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে উইথ অফ দ্য এনার্জি লেভেল অর আনসার্টেনিটি এনার্জি কি হবে, তাহলে ডেল্টা ইটা যে তুমি সিগমা ই বলতে পারো, সেটা কি না এইচ ওভার এইচ ক্রসটাকে এইচ ওভার 2 পাই বলে দিচ্ছ, তাহলে এইচ ওভার 4 পাই টাও একবার লিখে দিলাম। তাহলে ডেল্টা টিটা অফ দ্য অর্ডার টাও, আবার লাইফ টাইমের পার্টিকুলার স্টেপ, তাহলে টাওটা থেকে ভাগ হয়ে গেল, আর এইচ ক্রসটা এইচ ওভার 2 পাই করে দিলে, তার মানে এটা অফ দ্য অর্ডার এইচ ওভার 4 পাই টাও হলো। তার মানে দেখো এই যে লেভেলটা আগে যেটা প্রিসাইজ মনে হচ্ছিল, এখন কিন্তু এই যে লেভেলটা যেটা এখানে প্রিসাইজ মনে হচ্ছিল, এখন কিন্তু প্রিসাইজ নয়। ওই যেমন পলিউশনের ক্ষেত্রে আমি বললাম এনার্জি লেভেলটা প্রিসাইজ নয়, এখানে কিন্তু সেটা প্রিসাইজ নয়। কি হতে পারে না, যেটা হতে পারে দেখো যে মানে এই যে লেভেলটা একটা উইথ আছে, যেটা এইচ ওভার 4 পাই টাও এম, এইটা একটা উইথ আছে এইচ ওভার 4 পাই টাও এন। এবারে লোয়ার লেভেলের উপর থেকে আপার লেভেলের নিচে ট্রানজিশন করলে লো ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করবে, আর লোয়ার লেভেলের নিচ থেকে আপার লেভেলের উপরে ট্রানজিশন করলে হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করবে। তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার যে তোমার এটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা আর আগের মতোই ধর মাঝখান থেকে মাঝখান যেটা হচ্ছিল, যেটা হচ্ছে নিউ জিরো বলেছিলাম, সেটা আর হবে না, তার থেকে কম বা বেশি ফ্রিকোয়েন্সিতে হতে পারে। তাহলে এখন ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, এখন যে এনএস লেভেলের এনার্জি মাইনাস এখন যে এমএস লেভেলের এনার্জি, তাদের ডিফারেন্স তাকে আমি এইচ দিয়ে ভাগ করলে এখনকার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা বেরোবে। আচ্ছা, এবারে এনএস লেভেলের এনার্জিটা আমি কি করছি দেখো, যেহেতু এই টোটাল উইথটা মানে এই এনার্জি লেভেলের উইথটা কিন্তু এইচ ওভার 4 পাই টাও এন, আমি মাঝখানের অ্যাবাউটে উপরটা হবে কতটা না, মাঝখানে যেটা ছিল সেইটা প্লাস এইটার অর্ধেক, অর্থাৎ এইচ ওভার 8 পাই টাও এন, আর এর নিচে যেটা হবে সেটা হচ্ছে ওই এইটা মাইনাস এইচ ওভার 8 পাই টাও এন। মানে আমি বলছি এই পুরো জিনিসটা যদি 2 হয়, তাহলে উপরটা এক নিচটা এক আর সেটা। তার মানে তাহলে এনএস লেভেলের এনার্জিটা হচ্ছে আগে যে এনার্জিটা ছিল প্লাস মাইনাস এইচ ওভার 4 পাই টাও এন, 8 পাই টাও এন, মানে যেটা ছিল তার অর্ধেক, মানে এইটা মাঝখানে ধরে নাও, তাহলে এইটা অর্ধেক আর এটা অর্ধেক, তাহলে ওভারঅল উইথটা যদি এইটা হয়, তাহলে এইটার অর্ধেক মানে এইচ ওভার 8 পাই টাও এন। তাহলে অ্যাকচুয়াল এনার্জিটা হচ্ছে যেটা আনপার্ট অফ এনার্জি ছিল প্লাস মাইনাস, মানে আনসার্টেনিটি না থাকলে যে এনার্জি ছিল সেখান থেকে প্লাস এইচ ওভার 8 পাই টাও এন হতে পারে, অথবা মাইনাস এইচ ওভার 8 পাই টাও এন হতে পারে, যেগুলো প্লাস মাইনাস হিসেবে লিখেছে। সিমিলার সিচুয়েশন এমএস লেভেলের ক্ষেত্রে, তাহলে এবারে ইএন জিরো মাইনাস ইএন জিরো বাই এইচ হলো প্লাস মাইনাস 1/8 পাই 1/টাও এন মাইনাস 1/টাও এন। এবারে এই যে পার্টটা, এটাই হচ্ছে তোমার আগে যে ফ্রিকোয়েন্সি ছিল যখন এনার্জি লেভেলগুলো প্রিসাইজ ছিল, এনার্জি টাইম আনসার্টেনিটি ছিল না, সেইটা। তাহলে এইচ নিউ এমএনটা কত হলো, নিউ এমএন জিরো প্লাস মাইনাস 1/8 পাই 1/টাও এন মাইনাস 1/টাও এন। তার মানে উইথটা তাহলে কত হলো, এই প্লাস মাইনাস যেহেতু আছে তাহলে দ্বিগুণ করে দেবো, তাহলে 1/4 পাই 1/টাও এন মাইনাস 1/টাও। তাহলে এই যে উইথটা, এটা যে আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য আসছে, এটা হচ্ছে ন্যাচারাল উইথ বলা। আর যেটা স্পেশাল কেসে তুমি যদি গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশনটাকে কনসিডার করো, অর্থাৎ এমএস স্টেটটা গ্রাউন্ড স্টেট আর এনএস স্টেটটা যে এক্সাইটেড স্টেট হয়, তাহলে এমএস স্টেটেই মলিকুলটা সবসময় থাকতে চায় বলে আবার যে লাইফ টাইম অফ দ্য গ্রাউন্ড স্টেট সেটা টেন্ডস টু ইনফিনিটি হয়। ইফ ইউ কনসিডার ট্রানজিশন ফর গ্রাউন্ড স্টেট, দ্যাট ইজ এমএস স্টেট ইজ দ্য গ্রাউন্ড স্টেট, তখন টাও এমটা টেন্ডস টু ইনফিনিটি। টাও এম টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, উইথটা হয়ে যাবে 1/4 পাই টাও এন, অর্থাৎ উইথটা তোমার প্রপোর্শনাল টু 1/টাও এন। তোমার shorter the lifetime of the excited state, higher is the natural width। তাহলে যত তোমার লাইফ টাইমটা যত তোমার কম হবে, তত স্পেকট্রাল লাইনের উইথটা আছে তত তোমার বেশি হবে। আর এখানে আমি এক্সাম্পলটা একটা দেবো, আমি এখানটা একটুখানি ফাঁকা রেখেছি। হ্যাঁ, ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি কথাবার্তা বলবো। ধরো আমি একটা ইলেকট্রনিক স্পেকট্রা ভার্সেস এনএমআর আমি দেখছি একটা, তো একটা ইলেকট্রনিক স্পেকট্রা, আর একটা ধরো এনএমআর। আচ্ছা, ইলেকট্রনিক স্পেকট্রা যখন তুমি কনসিডার করো, তার এই কোন একটা এক্সাইটেড স্টেটের যে লাইফ টাইমটা অফ দ্য অর্ডার অফ 10⁻14 থেকে 10⁻15 সেকেন্ড এই অর্ডারে হয়। লাইফ টাইমটা 10⁻14 থেকে 15 সেকেন্ড এই অর্ডারে হয়।
আর এনএমআর এর ক্ষেত্রে যখন লাইফ টাইমটা তুমি কনসিডার করো, এটা 10⁻⁶ থেকে 10⁻⁷, 10⁻⁶ থেকে 10⁻⁷ সেকেন্ড এরকম অর্ডারে হয়। মানে এটা তুমি ওই যখন করবে দেখবে ওই মানে বেসিক্যালি ধর আমি যদি এটা 14 বলি, তার ভাইব্রেশন হচ্ছে 12, রোটেশন হচ্ছে তোমার 10-এ, 10⁻10-এ, আর তারপরে এদিকে আসছে ইএসআর ইপিআর হচ্ছে 10⁻⁻, তোমার ওই 8-এ, 8⁻⁶ কাছাকাছি হচ্ছে তোমার এনএমআর, যেটা এরকম অর্ডারে হয়। তাহলে লাইফ টাইমটা এরকম দেখতে। তাহলে এবারে যদি তুমি যেটা ন্যাচারাল উইথটাকে দেখো, ন্যাচারাল উইথটা ডেল্টা নিউটা করসপন্ডিং ইউভি ভিজুয়াল স্পেক্ট্রা বা ইলেকট্রনিক স্পেক্ট্রাতে এটা অফ দ্য অর্ডার অফ এর ঠিক উল্টোটা হচ্ছে 10⁻14 থেকে 10⁻15 সেকেন্ড ইনভার বা হার্জ যে হবে, কারণ 1/4 পাই হ্যাঁ 4 পাই, তো আমি অফ দ্য অর্ডার অফ বলছি, মানে এখানে তো এটা তো 1/4 পাই তার টাউএনটা যেই অর্ডারে হবে ডেল্টা ইনটু তার ইনভার্স করে দিচ্ছে আর কি। 4 পাইটা যদিও 10-এর কাছাকাছি, তাহলে হয়তো আরেকটু মানে 10 দিয়ে ভাগ হয়ে যেতে পারতো, মানে হয়তো আমি একটা মানে এটা একটুখানি করিয়ে দিই। এইটা যেহেতু অফ দ্য অর্ডার অফ h/4 পাই এটা হচ্ছে, তাহলে এইটা তুমি অফ দ্য অর্ডার অফ, আমি এক কাজ করছি এটাকে না, এটা এইচটা কেন বলছি, এইচ তো না, মনে এইটা তাও এনটা কিন্তু ধরো 10⁻⁻14 ধরি, 10⁻⁻14 ধরে যদি এগোই, এটা অফ দ্য অর্ডার অফ কত হবে তোমার ওই 10⁻, এটা 10-এ 10⁻13 থেকে 10⁻13 না, 10⁻13 থেকে 10⁻14 হার্জ এই অর্ডারে হবে। আচ্ছা ঠিক এখানে একই রকম করে ন্যাচারাল উইথটা কেমন হবে এনএমআর এর ক্ষেত্রে, ডেল্টা নিউ এনএমআর এর ক্ষেত্রে অফ দ্য অর্ডার অফ 10⁵ থেকে 10⁶ হার্জ, মেগা হার্জ অর্ডারে হচ্ছে, এই অর্ডারে হচ্ছে 10⁵ থেকে 10⁶ হার্জ এই অর্ডারে হচ্ছে। আচ্ছা এবারে দেখো, তাহলে তুমি যদি অ্যাবসলিউট ন্যাচারাল উইথটাকে দেখো, তাহলে এনএমআর অনেক শার্প, ইলেকট্রনিক স্পেক্ট্রাম অনেক ব্রড সেই রেসপেক্ট। তাহলে এক্ষেত্রে যদি ছবিটা তোমার এরকম দেখতে হয়, এক্ষেত্রে তোমার অনেকটা ব্রড তুমি দেখতে পাচ্ছ, তাহলে এক্ষেত্রে ছবিটা যদি তোমার, তাহলে এদিকে ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি যদি প্লট করো, তাহলে ধরো এই একটা ধরো সিগন্যাল, এই একটা সিগন্যাল, এরকম দেখতে, মানে আমি জাস্ট একটা স্পেক্ট্রাম দুটো সিগন্যাল জাস্ট দেখাচ্ছি আর কি। এখানে একটা করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, এখানে একটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি হয়েছে এটা, তাহলে এই হচ্ছে তোমার এখানে উইথ, আর এক্ষেত্রে ধরে নাও তোমার এইখানে হচ্ছে তোমার উইথ, এটা। আচ্ছা এবারে যখন তুমি এনএমআর এর ক্ষেত্রে দেখছো, এনএমআর এর ক্ষেত্রে তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে ন্যাচারাল উইথটা হচ্ছে ইলেকট্রনিক স্পেক্ট্রাতে উইথটা তার থেকে অনেক অনেক কম। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ধরো এই ইন্টেন্সিটি ভার্সেস তোমার ফ্রিকোয়েন্সি প্লট করছো, তখন মানে স্পেক্ট্রাটা মোরাললেস একটা শার্প হচ্ছে, একটা মোরাললেস একটা শার্প লাইন টাইপের দেখতে। এবারে তোমার একদম অ্যাবসলিউট শার্প তো নয়, ধরো জাস্ট ছবিটা এরকম ধরো দেখতে তোমার, তো এরকম দেখতে মানে মানে অনেক শার্প। আমি মানে আরো শার্প দেখাতে পারতাম, কিন্তু অ্যাটলিস্ট কম্পেয়ার করার জন্য আমি বললাম এটা অনেকটা মানে মানে এর তুলনায় এটা অ্যাবসলিউট উইথটা অনেক অনেক কম। আচ্ছা এবারে মজা যেটা হচ্ছে যে যখন তুমি রিলেটিভ উইথটাকে দেখবে, এক্ষেত্রে রিলেটিভ উইথটা তোমার ডেল্টা নিউ বাই নিউ যখন করছো, এইটা অর্ডার কত হবে দেখো। রিলেটিভ উইথটা হচ্ছে যে তোমার নর্মালি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি 10⁻15 হার্জ এই অর্ডারে হয়, এবার 10⁻13 আর 10⁻14 থেকে 10⁻14 হার্জ এইটা। আর ইলেকট্রনিক স্পেক্ট্রাম ফেমটো
সেকেন্ড স্পেকট্রোস্কোপি বলা হয়, ফেমটো সেকেন্ড অর্ডারে হয়। রিলেটিভ উইথটা কিন্তু তোমার ধরো এই 0.01 থেকে 0.1 এই অর্ডারে। আর এক্ষেত্রে যদি তুমি করো তোমার রিলেটিভ উইথটা ডেল্টা নিউ বাই নিউটা, এটা কত হবে দেখো, এই 10⁵ থেকে 10⁶ হার্জ। এবারে এনএমআর ঘটে মেগা হার্জে, এইটা তাহলে এটা কত হচ্ছে অফ দ্য অর্ডার অফ, দেখো তোমার মানে তুমি এটা করো, এইটা মানে এটা তোমার এই 0.1 থেকে 1-এর অর্ডারে হয়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখো যে অ্যাবসলিউট উইথ যখন তুমি ক্যালকুলেট করছো তখন কিন্তু এনএমআর এর ক্ষেত্রে অ্যাবসলিউট উইথ কম, তো রিলেটিভ উইথ যখন ক্যালকুলেট করছো দেখো ইলেকট্রন স্পেক্ট্রাম থেকে কিন্তু রিলেটিভ উইথ তোমার বেশি হয়ে গেছে। মানে বেসিক্যালি মানেটা কি, যে এইটা যেমন একটা স্পেক্ট্রাল লাইন তুমি টানলে, আর একটা স্পেক্ট্রাল লাইন সে অ্যাজিব যেন তার প্রায় ঘাড়ে এসে চলে এসছে, আর একটা স্পেক্ট্রাল ইন্টেন্সিটি বেশি কম হতে পারে প্রায় ঘাড়ে চলে এসছে। তখন কি হবে, এই যে দুটো লাইনের মধ্যে গ্যাপটা, সেই গ্যাপটা তুমি আর দেখতে পাবে না, সেটা ওভারঅল মিলে না একটা মানে ওভারল্যাপ টাইপের করে যাবে। ওভারল্যাপ করে গিয়ে না একটা ওভারঅল তুমি একটা বড় এরকম একটা যে স্পেক্ট্রাম তুমি দেখতে পারে, দুটো যে লাইন আলাদা ছিল এই আলাদা তুমি দেখতে পাচ্ছ। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছে, আগেরটার ক্ষেত্রে উইথটা বেশি কিন্তু স্পেক্ট্রাল লাইনগুলো ওয়েল সেপারেটেড, সেই জন্য উইথ বেশি হওয়া সত্ত্বেও এক্ষেত্রে দুটো যে পিক আছে বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, স্পেক্ট্রামটা শার্প কিন্তু তাদের সেপারেশনটাও অ্যাট দ্য সেম টাইম খুব কম। তাহলে সেপারেশনটা অ্যাট দ্য সেম টাইম কম হলে কি হবে, একটা আর একটা ঘাড়ে প্রায় পড়ে যাবে, পড়ে গিয়ে যে অ্যাকচুয়ালি তোমার যে কটা লাইন ছিল সেটা না বোঝা অনেক সময় তোমার খুব কঠিন হয়ে যায়। আর এবারে দেখো গোদের উপর বিষ করা হবে, যদি এমন হতো যে ন্যাচারাল উইথের সাথে অন্যান্য উইথ গুলো থাকতো, তাহলে কলিশনাল উইথ বা ডবলার উইথও যদি থেকে যেত, তাহলে এনএমআর দেখা প্রায় ইম্পসিবল। সেখানে কি হচ্ছে না, আমার নর্মালি ইলেকট্রনিক স্পেক্ট্রা সলিউশন ফেজে করছো, গ্যাস ফেজে করছো, সেখানে তোমার কলিশনাল বর্ডেনিং আছে, ডবলার বর্ডেনিং আছে, তার সঙ্গে ন্যাচারাল উইথ তো আছে, তাতেও আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি নর্মালি করতেই পারছি। কিন্তু এনএমআর এর ক্ষেত্রে এমনিতেই তুমি মানে কি বলবো, তোমার মানে মানে রিলেটিভ উইথটা এত কম যে তারা একটা আরেকটার ঘাড়ে এমনিই প্রায় পড়ে গেছে, দেখা খুব সমস্যা। মানে ন্যাচারাল উইথটাই কিন্তু শুধুমাত্র কনসিডার করে। তাহলে এই পার্টিকুলার কেসে তোমার কলিশনাল বা ডবলার বর্ডেনিং কোনোভাবে হওয়া চলবে না। তা কলিশনাল বা ডবলার বর্ডেনিং না হওয়ার জন্য তোমাকে অনেক প্রিকশন নিতে হয়, যে ওটা লিকুইড হিলিয়াম টেম্পারেচারে করতে হচ্ছে, অন্যরকম করে ঝাঁকুনি টাকুনি হেনা টানা কিচ্ছু তোমার থাকা চলবে না। সেখানে এনএমআর এর যন্ত্রে তোমার কোটি টাকা, কয়েক কোটি টাকা দাম, আর তোমার নর্মালি একটা স্পেক্ট্রোমিটার 10-15 হাজার 20,000 টাকা তুমি কেটে পারো। তাহলে বুঝতে পারছো যে তোমার অ্যাবসলিউট উইথটা কিন্তু সবসময় শেষ কথা বলছে না, রিলেটিভ উইথটা কিন্তু ইম্পর্টেন্ট কথাটা তোমার বলছে। ঠিক আছে, ইলেকট্রনিক স্পেক্ট্রা ব্রড স্পেক্ট্রা, তার মানে উইথ অনেক বেশি, কিন্তু স্পেক্ট্রা যে ব্যান্ডগুলো এত ওয়েল সেপারেটেড, সেখানে তোমার ওভারল্যাপ করে কিছু ব্যান্ড তোমার মিস হয়ে গেলে তোমার সেটা খুব আনলাইকলি। কিন্তু এনএমআর এর ক্ষেত্রে তোমার যদি নর্মাল যে ন্যাচারাল উইথটাই এরকম ইম্পর্টেন্ট, এটা ঝামেলা করে দিচ্ছে, তার সঙ্গে কলিশনাল বা ডবলার বর্ডেনিংটা যদি থেকে যায় না, তাহলে পুরো পুরো ম্যাচাকার হয়ে যাবে। সেখানে এনএমআর অনেক সেন্সিটিভলি এনএমআর তোমায় করতে হবে, ইলেকট্রনিক স্পেক্ট্রাকে অনেক ক্যাজুয়ালি করতে হবে। তো দেখো, তাহলে আজকে এইটাই আমাদের আলোচনার বিষয় ছিল, যে তোমার যেটা আমাদের যে ইন্ট্রোডাক্টরি যে ক্লাসগুলো আর কি, ইন্ট্রোডাক্টরি ক্লাস 4টে ক্লাসই আমি জাস্ট মোটামুটি ভেবে রেখেছিলাম, সেটা আমরা বলে ফেললাম। তাহলে তুমি এই 4টে ক্লাস যেটা করলাম, এইটা কিন্তু কোনো একটা স্পেসিফিক স্পেকট্রোস্কোপির জন্য না, এই 4টে ক্লাস করলাম হচ্ছে তোমার সমস্ত স্পেকট্রোস্কোপির জন্য একটা কমন ব্যাপার। তোমার মানে আমি বর্ন পেনিমার অ্যাপ্রক্সিমেশন নিয়ে কথাবার্তা বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেইটা নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলেছি, তারপরে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে মলিকুলকে কোয়ান্টাম মেকানিক্যালি ফিট করার জন্য যে পার্টিকুলার বক্স মডেল, রিজিড ডোটার মডেল, হারমোনিক অসিলেটর মডেল, তারপরে এমও থিওরি ইত্যাদি যে দিয়ে যে ট্রিট করতে, সেটা নিয়ে আলোচনা করেছি। লাইট বাটার ইন্টারাকশনসটা কীরকমভাবে হচ্ছে সেটা আমি ক্লাসিক্যালি বা সেমি ক্লাসিক্যালি বলার চেষ্টা করেছি। হ্যাঁ, তারপর একটা স্পেক্ট্রা যখন তুমি দেখবে, তার কোন অ্যাসপেক্টগুলো নিয়ে তুমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, যে কোন পজিশনে পিকটা তুমি পাচ্ছ, তারপরে হচ্ছে তোমার রিলেটিভ ইন্টেন্সিটিটা এবং তাদের যে উইথটা, এই যে আলোচনাগুলো করলাম, এইগুলো হচ্ছে নর্মাল স্পেকট্রোস্কোপির জন্য। মানে এটা কোনো স্পেসিফিক স্পেকট্রোস্কোপি মানে রোটেশনাল বা ভাইব্রেশনাল জন্য এরকম না, মানে একটা ওভারঅল পিকচার আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। এবার নেক্সট অনওয়ার্ডস হচ্ছে আমরা একদম স্পেসিফিক স্পেকট্রোস্কোপিতে চলে আসবো।
স্পেসিফিক স্পেকট্রোস্কোপি যখন চলে আসবো, আমি বলেছিলাম মানে প্রথম ক্লাসেই যে দ্যার ইজ নাথিং সোকাল ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি। ট্রানজিশনাল এনার্জি যেহেতু কন্টিনিউয়াস, সেখানে স্পেকট্রোস্কোপি করে কোনো লাভ নেই। স্পেকট্রোস্কোপি করতে গেলে এনার্জির ডিসক্রিটনেসটা খুব ইম্পর্টেন্ট। সেই মতো করে প্রথমেই আসবে রোটেশনাল স্পেকট্রোস্কোপি, তারপরে সেটা রিজিড রোটার এবং নন রিজিড রোটার মডেলে করবো। তারপরে চলে আসবে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, সেখানে তোমার হারমোনিক অসিলেটর, অ্যানহারমোনিক অসিলেটর মডেল করবো। তারপরে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আমি একসাথে করবো। তারপরে চলে আসবো তোমার এনএমআরে, সরি এনএমআর বলছি, প্রথমে আসবো এগুলো রামনে চলে আসবো, রামন স্পেকট্রোস্কোপি করবো। তারপরে আমি তোমাদের ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে যাবো, ইলেকট্রোকেমিক্যাল ফটোকেমিস্ট্রি পার্টটা করবো। একদম শেষে হচ্ছে আমাদের যেটা ইলেকট্রন মানে স্পিন স্পেকট্রোস্কোপি যেগুলো, সেখানে এনএমআর এবং ইপিআর আছে, সেটাকে আলোচনা করবো। তাহলে এবার আমরা নেক্সট ক্লাসে, ফিফথ ক্লাসে আমরা রোটেশন বা মাইক্রোস্পেকট্রোস্কোপি দিয়ে কথাবার্তা স্টার্ট করবো। ঠিক আছে, তা দেখো কারো যদি কিছু বুঝতে বা কিছু অসুবিধা থাকে বলে না। কিছু অসুবিধা আছে বলো।